Assalamu alaikum. Welcome to our 12th lecture 233. We will start today's lecture from a brief summary of previous class. গত ক্লাসে আমরা এডি বোর্ডের একটা অ্যাবস্ট্রাক্ট দিয়ে শুরু করেছিলাম। এডি বোর্ডে একজন ক্রিটিক, উনি আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, আমাদের ফাইনালের যে থার্ড টেক্সট পোর্ট্রেট, এই পোর্ট্রেটের উপরে উনি একটা সিনপসিস দিয়েছিলেন, ওটা আমরা পড়েছিলাম। সেইটা সেটা রিভিশন দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু রিভাইজ করি। প্রথমে যে ইনফরমেশনটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে A portrait of the artist as a young man, it takes place in Ireland at the turn of the century. ঊনবিংশ শতাব্দী শেষ হচ্ছে, বিংশ শতাব্দী শুরু হচ্ছে, এইরকম একটা সময়ে আয়ারল্যান্ড এই দেশে আমরা ঘটনাগুলো দেখতে পাচ্ছি। আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, এই উপন্যাসের কাহিনী এই সময়ে এই আয়ারল্যান্ডেই আবর্তিত। ইয়াং স্টিফেন ডেডালাস, যিনি আমাদের মূল চরিত্র, আমাদের এই উপন্যাসের মূল চরিত্র স্টিফেন ডেডালাস, he comes from an Irish Catholic family. স্টিফেন ডেডালাস আমাদের মূল চরিত্র, আমাদের আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, দিস ইজ দ্য নেম অফ আওয়ার থার্ড টেক্সট। আ পোর্ট্রেট, সংক্ষেপে আমরা বলছি আ পোর্ট্রেট। এই আ পোর্ট্রেট নভেলের মূল চরিত্র স্টিফেন ডেডালাস। স্টিফেন ডেডালাস আমাদের এই মূল চরিত্র, তার ফ্যামিলিটা হচ্ছে ক্যাথলিক ফ্যামিলি। স্টিফেন ডেডালাস ইজ দ্য ওল্ডেস্ট অফ 10 চিলড্রেন। তারা 10 ভাই বোন। 10 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় স্টিফেন ডেডালাস, and his father is financially inept. তার বাবা সম্পর্কে আমরা জেনেছিলাম উনি খুবই জিনিয়াস ট্যালেন্টেড একজন মানুষ, কিন্তু উনি টাকা পয়সা রোজগারের বেলায় খুবই অক্ষম। উনি কোনো প্রফেশনেই, কোনো বিজনেসেই উনি সফল হতে পারেননি। Throughout the novel, the Daedalus family makes series of moves into increasingly dilapidated homes as their fortunes dwindle. মানে হচ্ছে তাদের ফ্যামিলির ফিনান্সিয়াল সিচুয়েশন আস্তে আস্তে খারাপের দিকে যায়, এজন্য আর তারা ধীরে ধীরে, যেখানে একটু কম টাকায় জীবন ধারণ করা যায়, একটু সস্তা এলাকাগুলোতে তারা যেতে থাকে। একটা সময় তাদের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তারা একটা বস্তি এলাকায় তাদের বাসা নিয়ে যায়। স্টিফেন ডেডালাস আমাদের মূল চরিত্র, হিজ মাদার ইজ এ ডিভাউট ক্যাথলিক। তার মা সম্পর্কে আমরা জেনেছিলাম উনি একজন খুবই সিরিয়াস রিলিজিয়াস পার্সন, খুবই ধর্ম বিষয়ে খুবই সেন্সিটিভ। ওয়েন স্টিফেন ইজ ইয়াং, স্টিফেনের বয়স যখন খুব কম, স্টিফেনের একদম শৈশব, ছোটবেলা আমরা বলতে পারি, হি অ্যান্ড দ্য আদার ডেডালাস চিলড্রেন আর টিউটর্ড বাই দ্য গভর্নেস দান্তে। ছোটবেলায় তার পড়াশোনার হাতে খড়ি দান্তের হাতে। দান্তে একজন ওদের জন্য ঠিক করা একজন আয়া, গভর্নেস। গভর্নেস সম্পর্কে আপনারা জানেন, যখন কোনো মহিলাকে ঠিক করা হয় ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা করার জন্য, তাদেরকে গভর্নেস বলা হয়। এই গভর্নেস দান্তে, যার হাতে স্টিফেন ডেডালাস আমাদের মূল চরিত্রের পড়াশোনার হাতে খড়ি, একদম প্রাইমারি এডুকেশন, এই দান্তে ছিল একজন ফ্যানাটিক্যালি ক্যাথলিক ওমেন। সে হচ্ছে ধর্মান্ধ ছিল, ক্যাথলিক ধর্ম, এ হচ্ছে ফান্ডামেন্টালিস্ট আমরা যেটাকে বলি। Their uncle Charles also lived with the family. তাদের পরিবারে আরেকজন থাকতো, তার নাম হচ্ছে আঙ্কেল চার্লস। তাহলে তাদের পরিবারে কতজন? স্টিফেনের বাবা মা, স্টিফেনরা 10 ভাই বোন, 12।
আয়া দান্তে 13, আঙ্কেল চার্লস 14। তাদের ফ্যামিলিতে জনসংখ্যা হচ্ছে 14। The book opens with stream of consciousness narrative filtered through a child's perspective. আমাদের নভেলটা শুরু হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভের মধ্য দিয়ে। স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ এটা আমরা গত 2 ক্লাসে কভার করেছি, স্পেশালি গত ক্লাসে আমরা কভার করেছিলাম স্ট্রিম মানে প্রবাহ, কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা, ফ্লো অফ থটস। যখন কোনো একটা পার্সন তার মাইন্ড, তার মনে আমরা সরাসরি ঢুকে যেতে পারি এবং তার মনে যত কিছু ঘটছে, যত চিন্তা ভাবনা, যত কথা তার মনের মধ্যে, সবকিছু যদি আমরা টাইপ করে ফেলতে পারি, রেকর্ড করে ফেলতে পারি হুবহু, কোনো রকম এডিটিং ছাড়া, মানে ব্রেইনের ফাংশন অ্যাজ ইট ইজ, হিউম্যান মাইন্ডে যত রকম কথা আছে সব যদি কোনো রকম এডিটিং ছাড়া আমরা যদি রেকর্ড করে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা একই সময় অনেক কিছু চিন্তা করতে থাকি। আমাদের ব্রেন একই সময়ে এর মধ্যে অনেক চিন্তা ভাবনা চলতে থাকে। আমাদের ওই মাথায় যত চিন্তা ভাবনা চলে সবকিছু যদি আমরা হুবহু অ্যাজ ইট ইজ রেকর্ড করে ফেলি, তাহলে আমরা আমাদের ফ্লো অফ থট, আমাদের চিন্তাধারা, আমাদের স্ট্রিম অফ কনসিয়াসনেস, আমাদের চেতনা প্রবাহ সম্পর্কে আমরা ধারণা পাবো। আমাদের এই নভেলটা যখন শুরু হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট শিশু, একটা একেবারে ছোট বাচ্চার মনের ভেতরে আমরা ঢুকে গেছি। তার মনের মধ্যে যতগুলো কথা আসছে, তার চিন্তাধারা, তার চেতনা প্রবাহ আমাদের সামনে হুবহু ফুটিয়ে তুলছেন জেমস জয়েস। So, the book opens with a stream of consciousness narrative filtered through a child's perspective. একটা ছোট বাচ্চার, তার মনের ভেতরে আমরা প্রবেশ করেছি এবং সে যেভাবে পৃথিবীকে দেখছে, সে যেভাবে চিন্তা করছে, তার সেই চিন্তাধারা, চিন্তার পদ্ধতি হুবহু ওইভাবেই আমরা দেখতে পাই আমাদের নভেলের শুরুতে রেকর্ডে। এমন ভাবে সেই শিশু, মানে আমাদের স্টিফেন ডেডালাস, সে যখন শিশু ছিল তার পার্সপেক্টিভটা এমন ভাবে রেকর্ড করা হয়েছে, দেয়ার ইজ সেনসুয়াল ইমেজারি। এখানে আমরা অনেকগুলো সেনসুয়াল ইমেজারি পাচ্ছি। এখানে শিশুটা, সে তার সেন্স, তার চোখে দেখা, স্পর্শ করা, ঘ্রাণ, এই এই অনুভূতিগুলো সে ব্যবহার করে সে তার চারপাশের পৃথিবীকে বোঝার চেষ্টা করছে। তার সেন্স সে ব্যবহার করে সে চারপাশের পৃথিবীটাকে দেখছে এবং বোঝার চেষ্টা করছে। এবং আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ওয়ার্ড অ্যাপ্রক্সিমেটিং বেবি টক, মানে এমন ভাবে গল্পটা আগাচ্ছে, এমন ভাবে ন্যারেটিভটা আগাচ্ছে যে একটা ছোট বাচ্চা যেভাবে কথা বলে, ছোট বাচ্চার যে বাচন ভঙ্গি, হুবহু সেইভাবেই আমরা নভেলটাকে দেখতে পাবো। নভেলটা মানে আপনি শুরু করলেই বুঝবেন যেটা একদম ছোট একটা বাচ্চার দৃষ্টিভঙ্গি থেকে, পর্যবেক্ষণ থেকে আমরা পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আমাদের আলোচনা হয়েছে। এখন আমি আরেকবার সবাইকে ইনভিটেশন দিয়ে মূল আলোচনায় ঢুকে যাব। স্ট্রিম অফ কনসিয়াসনেস, এই বিষয়টা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, গত লেকচার 11-এ, প্লিজ দেখে নেবেন। এখন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাই। আমরা প্রতিটা লেকচার আমরা স্পেশালি অ্যানালাইজ করার চেষ্টা করব। যদিও আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 1 থেকে কিছু পড়েছিলাম, আজকে আমরা সেই চ্যাপ্টার 1 সামারি থেকে আমরা প্রয়োজন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, আমরা ধীরে ধীরে টেক্সটের ভিতরে যাব। So let's start.
সামারি অফ চ্যাপ্টার 1, আমাদের নভেল শুরু হচ্ছে আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। আমাদের নভেল শুরু হচ্ছে রিটেন বাই জেমস জয়েস। আমরা আমাদের চ্যাপ্টার 1 থেকে শুরু করছি। সামারি অফ চ্যাপ্টার 1, we begin with Stephen Daedalus's earliest childhood. Stephen Daedalus, the protagonist of our novel, main character, central character. We begin with Stephen Daedalus's earliest childhood. Stephen Daedalus তার যখন শিশু, যখন তার বয়স কত 2-3 বছর, we begin with Stephen Daedalus's earliest childhood described to us in the terms a child would use. এমন ভাবে পুরো নভেলটা শুরু হচ্ছে যেন একটা ছোট্ট শিশু সে নভেলটা শুরু করছে। ছোট্ট একটা শিশু যেভাবে কথা বলে সেইভাবে নভেলটা শুরু হচ্ছে। আমরা ফিরে যাই আমাদের মূল টেক্সটে, আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। দেখতে পাচ্ছেন আপনারা? Yes, sir. A portrait of the artist as a young man, James Joyce, chapter 1. Once upon a time, and a very good time it was, there was a moo cow coming down along the road, and this moo cow that was coming down along the road met a nice little boy named Baby Tuko. বিশাল একটা সেন্টেন্স, কোনো দাড়ি কমা কিছু নাই, কোনো ফুল স্টপ, কোনো কমা নাই। এখানে প্রচুর রিপিটেশন আছে অল্প একটু জায়গার মধ্যেই। শুরু হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। আমরা ছোটবেলায় রূপকথার গল্প পড়তাম, রূপকথার গল্প এভাবে শুরু হতো, ওয়ান্স আপন এ টাইম। এরপরে আবার বলছে আ ভেরি গুড টাইম ইট ওয়াজ, মানে প্রথমেই আমরা রিপিটেশন পেয়ে যাচ্ছি। আবার দেয়ার ওয়াজ এ মু কাও, ছোট বাচ্চারা যেমন শুধু গরু বলে না, বলে হাম্বা গরু, শুধু কাও বলে না, বলে মু কাও। মু কাও এই শব্দটা থেকে আমরা বুঝতে পারছি এখানে দ্য স্পিকার যে কথা বলছে সে হচ্ছে খুবই কম বয়স, একেবারে বাচ্চা শিশু। বাচ্চাটা বলছে মু কাও, কাও না বলে সে বলছে মু কাও কামিং ডাউন অ্যালং দ্য রোড, মু কাও কামিং ডাউন অ্যালং দ্য রোড। আবার বলছে দিস মু কাও দ্যাট ওয়াজ কামিং ডাউন দ্য রোড, দ্য মু কাও দ্যাট ওয়াজ কামিং ডাউন অ্যালং দ্য রোড। আবার রিপিটেশন পাচ্ছি, একটু আগে তো বললো মু কাও কামিং ডাউন অ্যালং দ্য রোড, আবার বলছে this moo cow that was coming down along the road met a nice little boy named Baby Tuko. এই যে অংশটা, এই অংশটা থেকে আমরা বুঝতে পারছি যে what could be the age of the speaker, একদম ছোট একটা বাচ্চা, সে কথা বলছে, কথা বলার ভঙ্গি, ভাষা একদম ছোট একটা শিশু, 2 থেকে 3 বছর। সে প্রচুর রিপিট করছে, কাউকে মু কাউ বলছে। ছোট বাচ্চারা যখন প্রথম কথা বলা শিখে তখন আপনারা দেখবেন তারা প্রচুর রিপিট করে, তারা সিম্পল সিম্পল টার্ম ইউজ করে। আর বিভিন্ন প্রাণীর বেলায় তারা ওই প্রাণীর নামের আগে তারা তাদের ডাকটাকে জুড়ে দেয়, যেমন কাউ, কাউ গরুর ডাক হচ্ছে মু, মু কাউ। এই সমস্ত লক্ষণ আমরা বিবেচনা করে বলতে পারি যে এটা কোনো ম্যাচিউরড অ্যাডাল্ট ব্যক্তির ভাষা না, নট ইভেন আ বয়, দিস ইজ আ বেবি টক। ছোট একটা শিশু সে কথা বলছে, ছোট্ট একটা শিশু যেভাবে কথা বলে সেভাবে কথা বলছে। এর পরের লাইনে আমরা দেখি, এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, মানে একটু আগে সে পুরো গল্পটা কিন্তু শেষ করেনি, পুরো গল্পটা শেষ না করেই সে অন্য প্রসঙ্গে চলে গেছে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি। ছোট বাচ্চারা এরকম, তারা এক বিষয়ে বেশিক্ষণ মনোযোগী থাকতে পারে না, তারা হঠাৎ হঠাৎ অন্য বিষয়ে চলে যায়। সে গল্পটা বলতে বলতেই স্পিকার, বেবি স্পিকার, সে অন্য বিষয়ে চলে গেল, হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি। এরপরে হঠাৎ করে কোলন,
His father looked at him through a glass. কোলন, মানে সে কিন্তু আসলে আস্তে আস্তে প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছে। ছোট বাচ্চারা যেমন এক বিষয়ে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না, সেরকম আমাদের স্পিকার তার মনোযোগ কিন্তু সরে যাচ্ছে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, সে গল্পটা শেষ না করতে করতে এই গল্পটা তাকে কে বলেছিল। তারপর তার বাবা চশমা পরে। হিজ ফাদার লুকস অ্যাট হিম থ্রু এ গ্লাস। কিন্তু এই একটা সেন্টেন্সের একটা পার্টের সাথে আরেকটা পার্টের কোনো সংযোগ নাই, এখানে কোলনটা আসলে ভুল হচ্ছে, কিন্তু ছোট বাচ্চারা তো ভুলই করে। আবার বলছে হিজ ফাদার লুকড অ্যাট হিম থ্রু এ গ্লাস, পরে আবার কোলন দিয়ে বলছে হি হ্যাড আ হ্যারি ফেস। তার বাবা বিয়ার্ডেড না বলে সে বলছে হি হ্যাড আ হেয়ারি ফেস, তার মুখ ভর্তি চুল, হেয়ারি ফেস। এই যে কথা বলার ভঙ্গি থেকে আমরা আরো বেশি বুঝতে পারছি যে দিস ইজ অ্যাকচুয়ালি স্পোকেন বাই আ বেবি। আর আসছে হি ওয়াজ বেবি টুকো। ছোট বাচ্চারা কিন্তু দেখবেন বেশিরভাগ সময় তারা আমি আমি এই বিষয়টা, এই আইডিয়াটা তাদের মধ্যে আসতে একটু সময় লাগে। তারা নিজেকেও থার্ড পার্সনে হয়তো অনেক সময় করে। এখানে বাচ্চাটা নিজেকেই বলছে হি ওয়াজ বেবি টুকো, সে কিন্তু বলতে চাচ্ছে আই অ্যাম অথবা আই ওয়াজ বেবি টুকো, কিন্তু সে আই কে হি বলছে। ছোট বাচ্চারা দেখবেন ওরা হয়তো বলতে চাচ্ছে আমি এটা করব না, কিন্তু ওরা বলে ফেলে যে আমি এটা করবে না, আমি খাবে না, এইরকম। দ্য moo cow that came down the road, আবারও রিপিট করছে where Betty Byrne lived, she sold lemon plat। গল্পটা কিন্তু ফিরে এসেছে, ও কিন্তু গল্পের মাঝখানে অন্যদিকে চলে গিয়েছিল, আবার সে গল্পে ফেরত আসছে। সেখান থেকে আবার এখানে দ্য moo cow কামিং she sold lemon plat। এই এইটুকু বলার পর সে আবার অন্যদিকে চলে গেল, সে একটা গান গাচ্ছে Oh the wild rose blossom on the little green place। গল্পটা বলতে বলতে হঠাৎ করে ছোট বাচ্চাটা গান গাচ্ছে, He sang that song, that was his song। ছোট বাচ্চা গান গাচ্ছে, ওর পছন্দের গান। এখন এইখানে আপনারা সেন্টেন্স স্ট্রাকচারটাও দেখেন, He sang that song, that was his song। খুবই সিম্পল স্ট্রাকচার। ছোট বাচ্চারা যখন কথা বলে তারা একদম সিম্পল স্ট্রাকচারে কথা বলে। এই পর্যন্ত ঠিক ছিল। আমরা এইটা নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। When you wet the bed first, it is warm, then it gets cold। একটা ছোট বাচ্চা সে যত ছোটই হোক না কেন, সে যখন বিছানায় হিসু করে দেয়, সে কিন্তু এই কথাটা কিন্তু বাবা মার কাছে সেটা প্রথমে বলতে চায় না। এখানে কিভাবে কথাটা আসছে আমরা একটু লক্ষ্য করি। স্টিফেন ডেডালাসের মনের ভেতরে আমরা ঢুকে গেছি। উই আর নাও ইনসাইড দ্য মাইন্ড অফ এ বেবি। ছোট একটা বাচ্চা কিভাবে ভাবছে আমরা দেখি। When you wet the bed first, তুমি যখন তোমার বিছানা ভিজিয়ে ফেলো, it is warm, প্রথম প্রথম এটা গরম থাকে, then it gets cold, তারপর এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। ভালো করে দেখেন, এটা কিন্তু ছোট একটা বাচ্চার মনের ভেতরে আমরা ঢুকে গেছি, ওর ব্রেইনে, ওর থট প্রসেসটা আমরা কিন্তু খেয়াল করছি, ও কিভাবে চিন্তা করছে। সে বলছে when you wet the bed first, it is warm। যখন তুমি প্রথম বিছানা ভিজিয়ে ফেলো, এটা প্রথমে হচ্ছে গরম থাকে, তারপর এটা আস্তে আস্তে, এটা এই চিন্তা ভাবনা কিন্তু ওর মাথার ভিতরে চলছে। আমরা ঢুকে থাকতাম তাহলে কিন্তু এই ইনফরমেশনটা পেতাম না। দিস ইনফরমেশন is exclusively from the mind of that baby, mind of our baby protagonist। তারপর his mother put on the oil sheet that had the queer smell। তারপর সে যখন বিছানা ভিজিয়ে ফেলে, তার মা তখন তার উপরে অয়েল ক্লথ দেয়, যেটা আমাদের দেশেও হয়, সব কালচারেই হয়, অয়েল শিট বা অয়েল ক্লথ। এই অয়েল ক্লথ
দ্যাট হ্যাড দ্য কোয়ার স্মেল, এটা থেকে একটা কটু গন্ধ আসে। এখন আমরা ফিরে যাই আমাদের সামারিতে। প্রথম লাইনটা আমরা কি বলেছিলাম? উই বিগিন উইথ স্টিফেন ডেডালাসেস আর্লিয়েস্ট চাইল্ডহুড। আমাদের নভেলের মূল চরিত্র স্টিফেন ডেডালাস, তার একদম তার স্মৃতিতে তার সবচেয়ে পুরাতন ছোটবেলার স্মৃতি সেটা সে মনে করছে। এবং ন্যারেটিভটা যে নভেলের শুরু হওয়ার যে ভাষাটা, এটা হচ্ছে বেবি টক, ডিসক্রাইব টু আস ইন দ্য টার্ম আ চাইল্ড উড ইউজ। দেয়ার আর টাচেস অফ বেবি টক। একটা ছোট শিশু যেভাবে কথা বলে সেইভাবেই নভেলটা শুরু হচ্ছে। সরি। There are touches of baby talk along with visceral imagery of his parents. তার বাবা মা কেমন ছিল তার একটা ইমেজ আমরা পেয়েছি। His governess Dante, তার তার যে আয়া, যে মহিলা তাদের 10 ভাই বোনকে দেখাশোনা করত, সেই গভর্নেস দান্তে সে কেমন তার সম্পর্কেও এখানে বর্ণনা আমরা পাই। অ্যান্ড হিজ আঙ্কেল চার্লস, এবং তার একজন আঙ্কেল তাদের সাথে থাকে, চার্লস আঙ্কেল, সে কেমন তার সম্পর্কেও সেই বাচ্চাটা কিন্তু বর্ণনা দিয়েছিল। কিভাবে দিয়েছিল আমরা একটু রিপিট করি। এই জায়গায় আমরা এই ফার্স্ট পেজেরই একদম লাস্টে আমরা পড়েছিলাম, আঙ্কেল চার্লস অ্যান্ড দান্তে ক্ল্যাপড। ছোট বাচ্চারা যখন সুন্দর করে কবিতা আবৃত্তি করে বা গান করে অথবা নাচে, তখন আমরা সবাই তাকে তালি দিয়ে উৎসাহ দিই। স্টিফেন যখন ছোটবেলায় আধো আধো ভঙ্গিতে সে কবিতা বলতো, ছড়া বলতো, গান বলতো, নাচতো, সেটা দেখার পর তার আঙ্কেল চার্লস এবং দান্তে তারা হাততালি দিত। আঙ্কেল চার্লস এন্ড দান্তে ক্ল্যাপড। দে ওয়ার ওল্ডার দ্যান হিজ ফাদার। চার্লস এন্ড দান্তে, আঙ্কেল চার্লস এবং তাদের আয়া দান্তে, এরা দুজনেই ছিল বয়সে বড়, ওল্ডার দেন হিজ ফাদার অ্যান্ড মাদার। চার্লস এবং দান্তে এরা দুইজনেই বয়সে তাদের বাবা এবং মায়ের থেকে বয়সে বড়, বাট আঙ্কেল চার্লস ওয়াজ ওল্ডার দেন দান্তে। আবার দান্তে এবং চার্লসের মধ্যে যদি আমরা তুলনা করি, চার্লস হচ্ছে দান্তের থেকে বয়সে বড়। ছোট বাচ্চারা কিন্তু এইভাবেই কিন্তু বর্ণনা দেয়। ওদের ফোকাস থাকে কে বয়সে বড়, কে কে কার বয়স বেশি, ওরা কিন্তু এইভাবেই বর্ণনাটা মাথায় রাখে। এই যে ইমেজারি, এটাও কিন্তু উই আর স্টিল ইনসাইড দ্য মাইন্ড অফ দ্য স্টিফেন এডালাস অ্যাজ এ বেবি। আমাদের মূল চরিত্র তার একদম শৈশবে 2-3 বছর বয়স, তখন কিন্তু আমরা তার মনের ভিতরে ঢুকে আছি এখনো। তারপর এই চার্লস এবং দান্তে তাদের সম্পর্কে আরো কিছু বর্ণনা আমরা পাই। দান্তে হ্যাড 2 brushes in her press। আমরা দেখতে পাই দান্তে দান্তে তার একটা প্রেস ছিল। প্রেস, প্রেস থেকে কি বের হয়? ছাপা, বই ছাপা বের হয়। তার মানে দান্তে সে প্রেসে কাজ করত। দ্য ব্রাশ উইথ দ্য মেরুন ভেলভেট ব্যাক ওয়াজ ফর মাইকেল ডেভিড and the brush with the green velvet back was for Parnell. দান্তের প্রেসে 2 কালারের ব্রাশ ছিল, 2 কালারের ব্রাশই সে ইউজ করতো, কিন্তু ওর মাথায় ছিল মেরুন কালারের ব্রাশটা একটা স্পেসিফিক পার্সনের জন্য, মাইকেল ডেভিডের জন্য পাবলিকেশন গুলো, আর আরেকটা গ্রিন ভেলভেট ব্যাক ব্রাশ, ইট ওয়াজ ফর পার্নেল। পার্নেল সম্পর্কে আমরা একটু পরে আরো জানতে পারবো। ছোট বাচ্চারা ওরা করে কি, এরকম অ্যাসোসিয়েশনের মাধ্যমে মনে রাখে যে কোনটা কার সাথে। দান্তের 2টো ব্রাশ ছিল, 2 কালারের ব্রাশ ছিল, মেরুন কালারের দিয়ে এটা কাজ করতো, গ্রিন কালারের দিয়ে এটা কাজ করতো। ছোট একটা বাচ্চা যেভাবে চিন্তা করে আর কি। Dante gave him a cashew every time he brought her a piece of tissue paper. সে যতবার
আমাদের স্টিফেন ডেডালাস, সে যতবার দান্তেকে একটা করে টিস্যু পেপার দিত, ততবার দান্তে ওকে একটা করে কাজু বাদাম দিত। ছোট বাচ্চারা কাজ করলে আমরা তাকে উৎসাহ দিই। আস্তে আস্তে বড় হবে, আমরা দেখতে পাবো যে আমাদের স্টিফেন ডেডালাস আস্তে আস্তে বড় হচ্ছে, এবং নভেলের যে ভাষাটাও ইভলভ করবে। আস্তে আস্তে আমাদের স্টিফেন ডেডলাস বয়সে বড় হবে, ভাষাটাও আস্তে আস্তে ম্যাচিওর হবে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ ন্যারেটিভ উইল চেঞ্জ। One of his neighbors is a little girl named Eileen. স্টিফেন ডেডালাস তাদের প্রতিবেশীদের একজন আইলিন। When he is grown, he will marry her. ছোট বাচ্চারা যেমন এরকম বলে যে আমি বড় হয়ে ওকে বিয়ে করব, স্টিফেন ডেডালাসও এমন করে বলছে যে আমি যখন বড় হব তখন আমি আইলিনকে বিয়ে করব। হিজ অ্যানাউন্সমেন্ট, এটা শোনার পর, ইট ইনফিউরিয়েটস দান্তে। দান্তে এটা শোনার পর, ওদের যে আয়া যে দেখাশোনা করে, এই দান্তে এটা শোনার পর রেগে যায়। কেন রেগে যায়? উই লার্ন লেটার দ্যাট আইলিন ইজ এ প্রোটেস্ট্যান্ট। আইলিনরা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, আর স্টিফেন ডেডালাসরা হচ্ছে খ্রিস্টান ধর্মের আন্ডারে দুটো সেকশন, কিন্তু একটা গ্রুপ আরেকটা গ্রুপকে দেখতে পারে না। প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিকদের দেখতে পারে না, আবার ক্যাথলিক্সরা প্রোটেস্ট্যান্টদের দেখতে পারে না। এই যে রিলিজিয়াস টেনশন, ধর্ম নিয়ে একটা উত্তেজনা, এটাও কিন্তু এই নভেলের একটা অংশ। দ্য কনফ্লিক্ট, দ্য ক্ল্যাশ বিটুইন ক্যাথলিক্স অ্যান্ড দ্য প্রোটেস্ট্যান্ট। We then move to Stephen's first date at the boarding school of Clongowes. আমাদের স্টিফেন আস্তে আস্তে বড় হচ্ছে। তার বয়স যখন 6 বছর বয়সে স্টিফেনকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। বোর্ডিং স্কুলের নাম হচ্ছে ক্লঙ্গোউস। ক্লঙ্গোউস বোর্ডিং স্কুল। এখানে বানান একটু ভুল আছে, কংলোউস লেখা আছে, হবে হচ্ছে ক্লঙ্গোউস, এলটা এখানে চলে আসবে, ক্লঙ্গোউস। ক্লঙ্গোউস উড কলেজ, এখানে স্টিফেনকে ভর্তি করিয়ে দেওয়া হয়। আমাদের স্টিফেন যে বড় হচ্ছে তার একটা প্রমাণ ল্যাঙ্গুয়েজের মধ্যেই আমরা পাবো। এই 2 নম্বর পেজেই যখন আমরা একটু নিচের দিকে আসবো, The wide playgrounds were swarming with boys. একটু আগে আমরা যে ভাষাগুলো, যে সেন্টেন্স গুলো অ্যানালাইজ করলাম, সেখানে সবই দেখলাম বেবি টক ছিল, একদম সিম্পল সেন্টেন্স ছিল। কিন্তু এখানে এসে এই সেন্টেন্সটা আমাদের একটু অন্যরকম লাগছে। এই 2 নম্বর পেজে এসেই সেন্টেন্স স্ট্রাকচার, সিনট্যাক্স, আমরা কিন্তু ইভলিউশন খেয়াল করছি। The wide playgrounds were swarming with boys, মানে একটু আগে যে স্পিকার আমাদের ন্যারেটিভটা প্রেজেন্ট করেছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যিনি বলছেন স্পিকার, উনি কিন্তু no longer a baby. The wide playgrounds were swarming with boys. পুরো মাঠ ভর্তি ছেলে পেলে। All were shouting, সবাই চিৎকার করছে। All were shouting and the prefects urged them on with strong cries. সবাই চিৎকার করছে এবং প্রিফেক্টস তারাও চিৎকার করে সবাইকে সামলানোর চেষ্টা করছে। The evening air was pale and chilly, and after every charge and thud of the footballers, the greasy leather orb flew like a heavy bird through the gray light. এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, গত ক্লাস থেকে এটা জেনে নেবেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টিফেন, সে বয়সে এখন বেড়েছে,
একটু আগে তার বয়স ছিল 2 থেকে 3, 2 বছর 3 বছর, এখন তার বয়স 6। এখন 6 বছরের একটা বাচ্চা কেন এরকম জটিল জটিল চিন্তা করছে? 6 বছরের বাচ্চারা করে যদি তারা অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়, অনেক বেশি চাপা স্বভাবের হয়। আমরা জেনেছি গত ক্লাসে যে আমাদের স্টিফেন ডেডলাস সে হচ্ছে খুবই ইন্ট্রোভার্ট, কারোর সাথে মেলামেশা করতে চায় না, খুব একদম নিজের মনে থাকে, কারোর সাথে কখনো নিজের কথা শেয়ার করে না। যখনই একটা বাচ্চা যখন অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে যায়, তখন সে অনেক বেশি সেন্সিটিভ হয় এবং তার চিন্তা ভাবনার প্রণালী, চিন্তা ভাবনা অনেকটাই কমপ্লেক্স, জটিল হয়ে যায়। স্টিফেন ডেডলাস যখন তার বয়স মাত্র 6, ওই 6 বছর বয়সে একটা বাচ্চার চিন্তা ভাবনা কতটা জটিল আমরা এই যে সেন্টেন্সটা এখান থেকে আমরা দেখতে পারি। এটা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি যে সে ফুটবলকে তুলনা করছে লাইক হেভি বার্ড থ্রু দ্য গ্রে লাইট। আমরা কিন্তু এখান থেকেই বয় স্টিফেন ডেডালাস যখন তার বয়স ছিল মাত্র 6, ওই 6 বছর বয়সে স্টিফেন ডেডালাসের চিন্তা ভাবনার প্রণালী কেমন ছিল, সে কিভাবে চিন্তা করত, তার একটা ব্যাখ্যা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। We then move to Stephen's first days at boarding school of Clongowes. স্টিফেন সে ক্লংগোজে ভর্তি হয়ে গেছে, তার বাবা মা 6 বছর বয়সেই তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছে এবং সেখানে তার প্রথম দিনগুলো কেমন কাটছে তার একটা বর্ণনা আমরা পাই। অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, এই যে খুবই গুরুত্বপূর্ণ, কাগজ কলম থাকলে লিখে রাখেন, দ্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস টু রিফ্লেক্ট স্টিফেন্স এইজিং। এই যে স্টিফেনের বয়স বাড়ছে, স্টিফেন ডেডালাস আমাদের মূল চরিত্র, সে বয়স বাড়ছে, তার এই বয়স বাড়ার লক্ষণ আমরা পাচ্ছি ভাষায়, উপন্যাস নভেলের ল্যাঙ্গুয়েজে। স্টিফেন বড় হচ্ছে, ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স স্ট্রাকচারও চেঞ্জ হচ্ছে। আগে ছিল সেন্টেন্স খুবই সিম্পল, কখনো কখনো মিনিংলেস, বেবি টক, এখন সেটা ম্যাচিউরড। স্টিফেনস এইজিং, স্টিফেন বড় হচ্ছে। হি ইজ নাও আ ইয়াং বয় অফ 6 ইয়ার্স, 6 বছর বয়স, 6 বছর বয়সের বালক। অ্যান্ড হি ইজ টেরিবলি হোমসিক, এবং বাড়ির কথা মনে করে তার অনেক মন খারাপ হয়, অনেক বেশি হোমসিক, বাড়ির কথা মনে পড়ে, বাবা মার কাছে যেতে ইচ্ছে করে। He comforts himself with thoughts of how it will feel to return home. কিন্তু সে তো চাইলেই বাড়ি ফিরে যেতে পারবে না, তখন সে কল্পনা করে, কল্পনা করে যে এখন যদি বাড়ি যেতাম তাহলে কি কি করতাম। এই যে তার কল্পনা, তার কল্পনার উষ্ণতায় সে আশ্রয় খুঁজে পায়। হি কমফোর্টস হিমসেলফ উইথ থটস, তার যে যন্ত্রণাটা সে তার কল্পনা দিয়ে ঢেকে রাখে। He comforts himself with thoughts of how it will feel to return home. ইস, এখন যদি বাড়ি যেতে পারতাম কত কিছু করতাম, সেইভাবে চিন্তা করে এবং সে বর্তমানের যে কষ্ট সেটা ভুলে থাকে। He is also very devout, and his nightly prayers are a cross between a child's compulsive superstition and the Catholic faith in which he has been raised. স্টিফেন ডেডালাস 6 বছর বয়সে সে অ্যাবনর্মালি রিলিজিয়াস। 6 বছরের একটা বাচ্চা এত বেশি ধার্মিক থাকে না, তুলনামূলকভাবে অনেক বেশি রিলিজিয়াস, অনেক বেশি ডিভাউট। অ্যান্ড হিজ নাইটলি প্রেয়ার্স, সে যখন ঘুমানোর আগে বিশেষ ভঙ্গিতে বিছানায় হাত রেখে একটা বিশেষ ভঙ্গিতে তারা প্রার্থনা করে। স্টিফেন ডেডালাস যখন প্রার্থনা করে, it is a cross between a child's compulsive superstitions, এই প্রার্থনার মধ্যে, এই প্রেয়ারের মধ্যে একটা ছোট বাচ্চার অনেক ভুল ধারণা থাকে, অনেক কুসংস্কার থাকে ছোট বাচ্চাদের, সেই বিষয়গুলো রিফ্লেক্টেড হয়, আমরা খুঁজে পাই। অ্যান্ড দ্য ক্যাথলিক ফেইথ, এবং একই সাথে সে যে তার ফাউন্ডেশনটা কত বেশি স্ট্রং, রিলিজিয়াস রিলিজিয়াস ফাউন্ডেশন,
ক্যাথলিক ধর্মে সে যে প্রবলভাবে বিশ্বাসী তার একটা প্রমাণ কিন্তু আমরা তার প্রার্থনার মধ্যে পাই। মানে সে 6 বছর বয়স থেকেই অ্যাবনর্মালি সিরিয়াসলি রিলিজিয়াস। ছোট বাচ্চারা সাধারণত এতটা সিরিয়াস হয় না রিলিজিয়নে, কিন্তু আমরা স্টিফেন ডেডালাস আমাদের মূল চরিত্রকে পাচ্ছি সে অতিরিক্ত পরিমাণে ধার্মিক। মাত্র বয়স 6, কিন্তু সে বয়সের তুলনায় সে ধর্মের প্রতি তার অনুরাগটা অনেক বেশি তীব্র। One day, a larger boy named Wells, একদিন ওয়েলস নামে এক উঁচু ক্লাসের এক ছেলে, বড় ক্লাসে পড়ে, হি পিকস অন স্টিফেন। যেটা হয় ছোট ছোট দুর্বল বাচ্চাদের দেখলে মাঝে মাঝে দুষ্ট ছেলেরা এসে ত্যক্ত করে, বিরক্ত করে, হ্যারাস করে, সেই রকম স্টিফেন তো সারাক্ষণ চুপচাপ থাকতো, সাইজেও ছোটখাটো ছিল, মানে একদম যারা বুলি কিছু ছেলে মেয়ে থাকে তারা হচ্ছে অন্য ছোট দুর্বল বাচ্চাদের বুলি করতে, হ্যারাস করতে পছন্দ করে। সেরকম ওয়েলস নামে এক বুলি বয়, হি পিকস অন স্টিফেন। স্টিফেনকে সে বিরক্ত করা শুরু করে এবং একসময় দুষ্টুমি করে পুশেস হিম ইনটু এ সেসপুল। স্টিফেনকে ধাক্কা দিয়ে একদম ড্রেনের মধ্যে, ময়লা পানির মধ্যে ফেলে দেয়। দুষ্টুমি করে ওকে ধাক্কা দিয়ে স্টিফেনকে ময়লা পানিতে ফেলে দেয়। সেই ময়লা পানিতে পড়ার পর স্টিফেন গেটস দ্য ফিভার ফ্রম দ্য ফিলদি ওয়াটার। সেখানে পানিতে পড়ে তার এক বেশ সিরিয়াস ইনফার্মারি, ওই ডরমেটরিতে অসুস্থ বাচ্চাদের দেখাশোনা করার জন্য আলাদা একটা রুম থাকে, ওইখানে অনেকটা হাসপাতালের বেডের মতোই, সেখানে শুয়ে শুয়ে স্টিফেন কল্পনা করে। হি fantasizes about how sorry everyone will be when he dies. সে তখন চিন্তা করে আমি যদি এখন মরে যাই সবাই কত না কষ্ট পাবে, মানে জ্বরের ঘোরে সে এইসব চিন্তা করছে। He fantasizes about how sorry everyone will be when he dies. ভেতরে জেমস জয়েস ঢুকে গিয়েছেন এবং তার যে চিন্তা ভাবনার পদ্ধতি সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। স্ট্রিম অফ কনসিয়াসনেস, ফ্লো অফ থট, একটা ছোট বাচ্চার ব্রেইনের মধ্যে জেমস জয়েস ঢুকে গিয়েছেন এবং উনি ব্যাখ্যা করছেন যে কিভাবে আমাদের চিন্তা ভাবনাগুলো চলতে থাকে। বেশিরভাগ সময় আমরা যে একটা ভাবনা শেষ করে আরেকটা ভাবনা শুরু করব তা কিন্তু হয় না, আরেকটা ভাবনা ঢুকে যায়। একই সাথে তিনটা ভাবনা ভাবতে ভাবতে অনেক সময় দেখা যায় তিনটা ভাবনা ইনকমপ্লিট রেখে আমরা আরেকটা ভাবনা শুরু করে দিই। আমাদের ব্রেইনের যে থট প্রসেস, চিন্তা পদ্ধতি, সেটা কিন্তু অনেক সময় ডিসিপ্লিনড হয় না, বেশ কেওটিক, বিশৃঙ্খল একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা চিন্তা করি। মানে আমরা যতই চেষ্টা করি ডিসিপ্লিন থাকতে, হয়তো ফিজিক্যালি ইট ইজ পসিবল টু রিমেইন ডিসিপ্লিনড, বাট লুক এট ইউর মাইন্ড, আপনারা আপনাদের মনের দিকে চিন্তা করেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ব্রিং ডিসিপ্লিন ইন ইউর থট প্রসেস। আপনার চিন্তা ভাবনায় ডিসিপ্লিন নিয়ে আসাটা কিন্তু খুবই জটিল। এখানে আমরা দেখতে পাবো যে ছোট একটা বাচ্চা তার মাথায় একই সাথে 3-4টা জিনিস খেলা করছে এবং সে একটা শেষ করে আরেকটা ভাবনা শুরু করছে না, বরং একটা শেষ না হতে হতেই আরেকটা শুরু হয়ে যাচ্ছে। একসাথে দুটো বিষয় সে চিন্তা করছে, তিনটা বিষয় চিন্তা করছে। চিন্তা ভাবনাগুলো একসময় একদম জট পাকিয়ে খিচুড়ি হয়ে যাচ্ছে, তখন সে হারিয়ে যাচ্ছে। এই যে আমাদের চিন্তা ভাবনার পদ্ধতি, আমাদের চেতনা প্রবাহ, স্ট্রিম অফ কনসিয়াসনেস, এই বিষয়টা জেমস জয়েস, যিনি আমাদের নভেলিস্ট, এই জয়েস উনি এই চমৎকার টেকনিক অ্যাপ্লাই করে আমাদেরকে দেখিয়েছেন যে একটা মানুষের মন কতটা জটিল ভাবে চিন্তা করে। আমরা আবার স্কুল ক্লিনিকে ফেরত যাই, যেখানে আমাদের স্টিফেন অসুস্থ,
কেন অসুস্থ? কারণ সে ময়লা পানিতে পড়ে গিয়েছিল, ময়লা পানিতে রোগ জীবাণু, সেই রোগ জীবাণুতে তার অনেক জ্বর হয়েছে। ইন দ্য স্কুল ক্লিনিক, ব্রাদার মাইকেল টেকস কেয়ার অফ হিম and another boy named Athy. অ্যাথি এবং মাইকেল, এই দুই নামে দুইজন, এরা দুইজন স্টিফেন ডেডালাসকে সেবা করে। স্টিফেন ডেডালাস কিভাবে সেবা করে? এই যে এখানে আছে, ব্রাদার মাইকেল রিডস দ্য পেপার টু দেম, পত্রিকা পড়ে শোনায় ব্রাদার মাইকেল। স্টিফেন অ্যান্ড অ্যাথি হিয়ার আউট অ্যাবাউট দ্য ডেথ অফ চার্লস পার্নেল। ওরা তো অসুস্থ, স্টিফেন অ্যাথি তারা অসুস্থ হয়ে পড়ে আছে স্কুল ক্লিনিকে। ব্রাদার মাইকেল তাদেরকে খবরের কাগজ পড়ে শোনাচ্ছে। খবরের কাগজে কি শোনা যাচ্ছে, কি খবর শুনছে তারা? ডেথ অফ চার্লস পার্নেল। চার্লস পার্নেল নামক একজন, সে মারা গেছে। সে কে ছিল? সে একজন আইরিশ ন্যাশনালিস্ট পলিটিশিয়ান ছিল। এই যে আয়ারল্যান্ড, এটা আমরা গত দুই ক্লাসে আলোচনা করেছি যে আয়ারল্যান্ড আর ব্রিটেন, এদের মধ্যে একটা বেশ তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করত, পলিটিক্যাল টেনশন। ব্রিটিশরা চাইতো আইরিশদের দমন করে রাখতে, আয়ারল্যান্ড দখল করে রাখতে, আর আইরিশরা চাইতো তাদের স্বাধীনতা। এই স্বাধীনতাকামী আইরিশদের নেতা ছিলেন চার্লস পার্নেল। চার্লস পার্নেল ওয়াজ দেয়ার ন্যাশনালিস্ট লিডার। চার্লস পার্নেল তার মৃত্যুর সংবাদ, এটা কিন্তু একটা ঐতিহাসিক সত্য ঘটনা। চার্লস পার্নেল উনি একজন আইরিশদের স্বাধীনতার অগ্রগামী ছিলেন। ওনার মৃত্যু, এই যে ইনফরমেশনটা আমরা আমাদের এই নভেলে ঢুকে যাচ্ছে, তার মানে পলিটিক্স, এই বিষয়টাও কিন্তু আমাদের এই নভেলের একটা গুরুত্বপূর্ণ অংশ। স্টিফেন has earned some respect from the boys for not ratting on Wells. স্টিফেন, আমরা একটু আগে জেনেছিলাম ওয়েলস নামে এক দুষ্ট ছেলে স্টিফেনকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দিয়েছিল, সেখান থেকে স্টিফেনের কিন্তু অসুখ হয়। স্টিফেন কিন্তু ওয়েলসের নামে বিচার দেয়নি। স্টিফেন কিন্তু চাইলেই ওয়েলসকে শাস্তি দিতে পারতো, কিন্তু স্টিফেন ওয়েলসকে বিচার দেয়নি। স্টিফেন, এই যে ওয়েলস ওকে হ্যারাস করার পরও স্টিফেন ওর নামে বিচার দিল না। এর ফলে কি হলো? স্টিফেন হ্যাজ আর্নড সাম রেসপেক্ট ফ্রম দ্য বয়েজ। তার আশেপাশের সার্কেলে স্টিফেনকে রেসপেক্ট করা শুরু করলো, যে স্টিফেন, সে কারো নামে বিচার দেয় না, সে খুব ভালো। যদিও স্টিফেনের এটা উচিত ছিল, কিন্তু স্টিফেন এটা করলো না। এর ফলে কি হলো? স্টিফেনের একটা পজিশন তৈরি হলো। এর আগে সে যেমন একজন আউটসাইডার ছিল, তার ক্লাসমেটদের সাথে, স্কুলের অন্য বাচ্চাদের সাথে তার তেমন ভালো একটা সম্পর্ক ছিল না। এখন স্টিফেন কিন্তু একটা পজিশন করে নিল। এরপর যেটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম, এখানে আমরা হালকা করে আলোচনা করব ক্রিসমাস হলিডে। এই যে এই সময়টা তো ক্রিসমাস চলছে, সামনে 25 তারিখ ক্রিসমাস, বড়দিন। এইরকমই একটা ক্রিসমাসের ছুটিতে স্টিফেন বোর্ডিং স্কুল থেকে তাদের বাড়িতে যায়। উইথ অ্যাডাল্টস ফর দ্য ফার্স্ট টাইম। সাধারণত বাচ্চারা বড়দের সাথে খাবার টেবিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে না, কিন্তু এই ক্রিসমাস হলিডেতে স্টিফেন যখন বেড়াতে যায় বাড়িতে, তখন প্রথমবারের মতো ডাইনিং টেবিলে বসে অ্যাডাল্টদের সাথে সে, ওকে, একটু একটু হোল্ড করবেন, আমার একটা কল আসছে।
ওকে, লেটস রিজিউম, আমরা আবার শুরু করি। ক্রিসমাসের ছুটিতে স্টিফেন বাড়ি এসেছে। প্রথমবারের মতো ডাইনিং টেবিলে বসে অ্যাডাল্টদের সাথে, বড়দের সাথে খেতে বসেছে। আমরা ঈদের মধ্যে যেমন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি আমাদের ঈদে, 2 ঈদে, খ্রিস্টানদের কাছে ক্রিসমাসের ভ্যাকেশনটা, এটা আপনারা হয়তো অনেকেই জানেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওরা সবাই একসাথে বসে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করে, এটা ওদের একটা বিশেষ খুশির একটা উৎসবের আমেজ হয় তখন। The happiness of the occasion is shattered. এই হাসি খুশি আনন্দের একটা সময়ে এই যে আনন্দ, হ্যাপিনেস, ইজ shattered by a bitter argument between Dante on one side and Stephen father on the other side. প্রচন্ড একটা ঝগড়া হয়, সিরিয়াস এক ঝগড়া হয়, a bitter argument। ডাইনিং টেবিলে, খাবারের টেবিলে যখন সবাই আনন্দের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে, ঠিক সেই সময় প্রচন্ড ঝগড়া হয়। দান্তে, ওই যে ওদের যে আয়া, 10 ভাই বোনকে যে দেখাশোনা করে, দান্তের সাথে প্রচন্ড ঝগড়া হলো স্টিফেনের বাবা সাইমন ডেটালাস। নট আ নর্মাল কোয়ারেল, নট আ নর্মাল আর্গুমেন্ট, খুবই ভয়ঙ্কর আর্গুমেন্ট হয়, সিরিয়াস ঝগড়া হয়, এবং সেই ঝগড়ায় পুরো আনন্দ উৎসবের যে পরিস্থিতি সেটা পুরো বদলে যায়। ছোট্ট একটা বাচ্চা সাইমন ডেডালাস, সে দেখতে পাচ্ছে যে বড়রা কেমন বিশ্রী ভাবে ঝগড়া করছে, এটা সে কখনোই আশা করেনি। ছোট একটা বাচ্চার এই সময় কিন্তু তার মানে তার মনের ভেতরে ছাপ পড়ে এই বিষয়গুলো। সে দেখতে পাচ্ছে যে দান্তে এবং তার বাবা, তারা ঝগড়া করছে। তাদের সবার হাসি খুশি আনন্দের সাথে ক্রিসমাস ডিনার করা উচিত ছিল, কিন্তু তারা কি করছে? ঝগড়া করছে। কেন ঝগড়া করছে? কারণগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে দ্য ফাইট ইজ ওভার চার্লস পার্নেল। এই যে চার্লস পার্নেলের মৃত্যু সংবাদ আমরা একটু আগে জানলাম, চার্লস পার্নেল, এই চার্লস পার্নেলকে নিয়ে ঝগড়া হচ্ছে। দ্য ফাইট ইজ ওভার চার্লস পার্নেল। কিভাবে, কেন? এনেছি দান্তে তাদের যে দেখাশোনা করে সে হচ্ছে খুবই অন্ধ ক্যাথলিক, ফান্ডামেন্টালিস্ট, মানে সে ক্যাথলিক ছাড়া কিছু বোঝে না, ক্যাথলিকে সে অন্ধ ভক্ত, অন্ধ। That proves the decision of church to condemn Parnell for his marital infidelity. এই চার্লস পার্নেল, তার সম্ভবত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, ইনফিডিলিটি নিয়ে কোনো একটা সমস্যা থাকার কারণে যারা ক্যাথলিক তারা সবাই পার্নেলের বিরুদ্ধে ছিল। দান্তে সেক্ষেত্রে বলছে যে চার্লস পার্নেল ইজ অ্যান ইনফিডেল and it was a right decision of the church to condemn Parnell. দান্তে চার্লস পার্নেলের বিরোধী ছিল। সহজ কথায় যদি আমরা বলি, দান্তে was against চার্লস পার্নেল। যখন চার্চ পার্নেলকে কন্ডেম করলো তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, that action destroys পার্নেলস ক্যারিয়ার। পার্নেল একজন রাজনীতিবিদ ছিলেন, যখন চার্চ তার বিরুদ্ধে চলে গেল তখন পার্নেলের রাজনৈতিক ক্যারিয়ার, to his death from exhaustion, এবং একটা সময় এতটাই পার্নেল অসহায় হয়ে যায়, কোণঠাসা হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। এই পার্নেলের মৃত্যুর জন্য চার্চকে দায়ী করে অনেক আইরিশ। দান্তে ছিল বিরুদ্ধে, চার্লস পার্নেলের বিরুদ্ধে। কেসিয়ান সাইমন, কেসি হচ্ছে ওই স্টিফেন ডেডালাস তার বাবার বন্ধু, কেসি, জন কেসি। কেসি and Simon, they were both great admirers of Parnell. স্টিফেন ডেডালাসের বাবা সাইমন ডেডালাস এবং তার বাবার বন্ধু
They were both great admirers for Parnell. এরা আবার পার্নেলের ভক্ত ছিল। স্টিফেনের বাবা উনি ছিলেন পার্নেলের ভক্ত, great admirers of Parnell. He was a hero to Irish nationalists. যারা আইরিশ স্বাধীনতার পক্ষে ছিলেন তাদের কাছে চার্লস পার্নেল ছিলেন একজন হিরো। ভালো করে খেয়াল করেন, মানে যারা পলিটিক্সে বিশ্বাসী, যারা রাজনীতিতে বিশ্বাসী, তারা পার্নেলের পক্ষে ছিলেন। আর দান্তে, সে ছিল ফ্যানেটিক্স, রিলিজিয়ন, সে ছিল পার্নেলের বিপক্ষে। একদিকে স্টিফেন ডেডালাসের বাবা, আরেকদিকে হচ্ছে দান্তে। একদিকে দান্তে, আরেকদিকে সাইমন ডেডালাস। দান্তে ছিল extremely fanatically religious, এদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে, একদিকে রিলিজিয়ন, একদিকে পলিটিক্স, একদিকে পলিটিক্স, আরেকদিকে রিলিজিয়ন, তাদের তুমুল ঝগড়া হয়। স্টিফেন ডেডালাসের বাবা তার পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে ঝগড়া করে, আর ওইদিকে দান্তে সে তার ফ্যানাটিক ক্যাথলিক রিলিজিয়ানের পার্সপেক্টিভ থেকে ঝগড়া করে। ছোট্ট শিশু, ছোট্ট ছেলে স্টিফেন ডেডলাস দেখতে পায় যে তার বাবা এবং দান্তে তারা বিশ্রীভাবে ঝগড়া করছে। ঝগড়ার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে রিলিজিয়ন এন্ড পলিটিক্স। ওই সময়ে যখন স্টিফেন ডেডলাস দেখতে পেল যে এত চমৎকার, এত আনন্দের একটা সময়, এই সময়টা নষ্ট হয়ে গেল only because of religion and politics. তখন থেকেই পলিটিক্স এন্ড রিলিজিয়ন দুইটার প্রতি তার একটা বিরূপ মনোভাব আসে। They point out the many times that the church has betrayed Ireland. খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা মাথায় রাখেন। চার্চ বলতে এখানে রিলিজিয়ন, রিলিজিয়াস বডিকে বোঝানো হচ্ছে। চার্চ কিভাবে আয়ারল্যান্ডের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। চার্চ সবসময় ব্রিটেনের পক্ষপাতী ছিল। আমাদের in 1971 জামাতে ইসলামী তাদের বড় একটা অংশ, অনেকে বলে পুরোটাই, পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল। ঠিক একই রকম একটা ছায়া আমরা আয়ারল্যান্ডেও পাচ্ছি, যে চার্চ বিট্রেড আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড স্বাধীনতা চাচ্ছে, কিন্তু চার্চ তার সাথে বেইমানি করছে। চার্চ বিট্রেড আয়ারল্যান্ড মানে কি? রিলিজিয়নের সাথে পলিটিক্স এর একটা ক্ল্যাশ আমরা খেয়াল করছি। There is a clash between religion and politics. The fight is emotional and vicious. এই যে ঝগড়াটা হলো খুবই ইমোশনাল, খুবই ভিশিয়াস, খুবই সিরিয়াস ঝগড়া। ঝগড়ায় কি হলো, শেষ হলো কিভাবে? And ends with Dante storming out of the room. দান্তে প্রচন্ড রেগে ক্রিসমাস ডিনারের টেবিল থেকে বেরিয়ে চলে গেল। Casey is in tears. Stephen is horrified when he sees his father begin to cry as well. স্টিফেন, ছোট্ট ছেলে, সে দেখতে পাচ্ছে যে ঝগড়ার পর তার বাবা সাইমন ডেডলাস কাঁদছে। মানে কতখানি সিরিয়াস ঝগড়া। পলিটিক্সের উপর এই সময় থেকে আমরা স্টিফেনের কাছ থেকে একটা তীব্র বিতৃষ্ণা আমরা খেয়াল করি, যে পলিটিক্স এতটাই খারাপ যে পলিটিক্স মানুষের মনের মধ্যে আনন্দটা দূর করে দেয়। বাবা কাঁদছে, বাবার বন্ধু সেও কাঁদছে। দান্তে তো রেগে ঘর থেকে বের হয়ে গেল। স্টিফেন ডেডলাস আমাদের মূল চরিত্র, যে তখনও কিন্তু তার বয়স 6-7, খুবই ছোট। স্টিফেন ইজ হরিফাইড। স্টিফেন কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। when he sees his father begin to cry as well, তার বাবা কাঁদছে। স্টিফেনের জন্য খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। Back at Clongowes,
Stephen hears about an incident in which several boys stole and drank the altar wine. কিছুদিন কেটে যায়, স্টিফেন আবার বোর্ডিং স্কুলে ফেরত আসে। বোর্ডিং স্কুলে এসে স্টিফেন একটা ঘটনা শুনতে পেল যে কয়েকটা দুষ্ট ছেলে তারা ওই চার্চের যে ওয়াইন থাকে, স্পেশাল রিলিজিয়াস ওয়াইন, চার্চে যখন বিভিন্ন অনুষ্ঠান হয় তখন ওরা রিলিজিয়াসলি সেই ওয়াইনটা পান করে, ড্রিঙ্ক করে। দুষ্ট ছেলেরা কি করেছে, সেই চার্চের যে ওয়াইন, স্পেশাল রিলিজিয়াস ওয়াইন, সেটা চুরি করেছে এবং তারা সেটা ড্রিঙ্ক করেছে। হি লিসেন্স টু দ্য আদার বয়েজ টকিং ইট ওভার। অন্য বাচ্চারা, অন্য শিশুরা তারা কথা বলছে, অন্য ছেলেরা কথা বলছে, সেখান থেকে শুনতে পাচ্ছে। হি রিমেম্বার্স আইলিনস ফেয়ার হ্যান্ডস অ্যান্ড ব্লন্ড হেয়ার। ওইদিকে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, কিন্তু স্টিফেন, আমরা যেহেতু স্টিফেন ডেডালাস, তখন আমরা দেখতে পাবো যে তার মনের মধ্যেও এই সবগুলো বিষয় একসাথে খেলা করছে। যদিও অল্টার ওয়াইন নিয়ে কথা হচ্ছে, কিন্তু তার মন অন্যদিকে চলে যাচ্ছে। Our thought process, we cannot control our thinking. অন্যরা সবাই এক বিষয় নিয়ে কথা হচ্ছে, আর স্টিফেন ডেডালাস সে অন্য মনস্ক হয়ে যাচ্ছে, সে অন্য কিছু চিন্তা করছে। সে কি চিন্তা করছে? হি রিমেম্বার্স আইলিনস ফেয়ার হ্যান্ডস অ্যান্ড ব্লন্ড হেয়ার। সেই যে আইলিন ছোটবেলায় যে বলেছিল, সে যখন তার বয়স 2-3, তখন স্টিফেন বলেছিল যে when I will grow up I will marry আইলিন। সেই আইলিন আবার ফেরত এসেছে। আইলিনের হাত, চুল কল্পনা করছে, আইলিনস ফেয়ার হ্যান্ডস, ব্লন্ড হেয়ার, বিকজ he understood those hands and hair. He feels he can understand the meaning of the Tower of Ivory and the House of Gold. আইলিনের ফর্সা হাত, আইলিনের সোনালী চুল, এটাকে সে এমন চিন্তা করতে করতে সে অলমোস্ট রিলিজিয়াস ডিভোশন পর্যায়ে চলে যায়, যে আইলিনের প্রতি তার যে অ্যাডোরেশন সেটা রিলিজিয়াস পর্যায়ে চলে যায়। আইলিনের হাত দেখে সে তার টাওয়ার অফ আইভরি, একটা রিলিজিয়াস সিম্বলের কথা মনে পড়ে যাচ্ছে। আইলিনের চুল কল্পনা করে সে হাউস অফ গোল্ড। মানে ওর যে ইমোশন, ওর ইমোশন, চাইল্ডহুড লাভ এবং একই সাথে রিলিজিয়াস সিম্বলিজম সবকিছু একাকার হয়ে যাচ্ছে। এটা তো আমরা এমনিতে জানতে পারতাম না। কিভাবে আমরা জানতে পারছি? we dive inside the mind of Stephen Dedalus. স্টিফেন ডেডালাসের মাইন্ড, থট প্রসেসের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিভাবে আইলিনের হাতের সাথে সে টাওয়ার অফ আইভরিকে মিলিয়ে ফেলছে, আইলিনের চুলের সাথে সে হাউস অফ গোল্ড কে মিলিয়ে ফেলছে। In our psyche, in our subconscious, we combined our thoughts. এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ব্রেইন কিভাবে কাজ করে, স্টিফেন ডেডালাসের মন কিভাবে কাজ করছে, একটা চিন্তার সাথে আরেকটা চিন্তা কিভাবে মিলেমিশে যাচ্ছে। আইলিনের কথা চিন্তা করতে করতে সে কিভাবে রিলিজিয়নে প্রবেশ করে যাচ্ছে, রিলিজিয়ন এন্ড তার মিশে যাচ্ছে। এই বিষয়টা আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেস, যেটা জেমস জয়েস আমাদেরকে দেখিয়েছেন কিভাবে একটা মনের ভিতরে প্রবেশ করতে হয় এবং থট প্রসেস গুলো আইডেন্টিফাই করা যায়। The two phrases Catholics use to describe Virgin Mary. Virgin Mary আপনারা জানেন, জিসাস ক্রাইস্ট তার মা ভার্জিন ম্যারি। এই ভার্জিন ম্যারির যখনই আইলিনের কথা ওর মাথায় আসে, তখন ভার্জিন ম্যারির কথা তার মাথায় আসে। কতটা এক্সট্রিম পর্যায়ে তার কল্পনা চলে গেছে আমরা দেখতে পাচ্ছি, যে তার যে চাইল্ডহুড লাভ, স্টিফেন ডেডালাসের চাইল্ডহুড লাভ আইলিন, আইলিনের কথা চিন্তা করে তখন ভার্জিন ম্যারির কথা তার মাথায় আসে।
যখন ভার্জিন ম্যারিকে সে স্মরণ করে তখন আইলিনকে তার স্মরণ আসে। মানে দ্য ওয়ে দ্য ব্রেইন প্রসেসেস। যখন আমরা অনেক বেশি অ্যাটেন্টিভ হই ফর আওয়ার রিলিজিয়াস প্রেয়ার, তখন আমরা যাকে অনেক বেশি পছন্দ করি তার কথাই কিন্তু আমাদের মনে বারবার আসে। স্টিফেন ডেডালাস সে যখন অনেক মনোযোগ দিয়ে প্রেয়ার করার চেষ্টা করে তখন ভার্জিন ম্যারিকে কল্পনা করার সাথে সাথে, ভার্জিন ম্যারিকে স্মরণ করার সাথে সাথে আইলিনের কথা তার স্মরণে আসে। এটা আমরা জানতে পারছি স্ট্রিম অফ কনসিয়াসনেস এর মাধ্যমে। ওকে, আমরা তারপর যাই। Some of the boys involved in the altar স্পেশাল ওয়াইন চুরি করেছিল হ্যাভ বিন গিভেন দ্য চয়েস অফ এক্সপালশন অর ফ্লগিং। তাদেরকে দুইটা চয়েস দেওয়া হয়, এক হচ্ছে এক্সপালশন, তাদেরকে স্কুল থেকে বের করে দেবে, অর ফ্লগিং, অথবা তাদেরকে বেত বেত দিয়ে পিটানো হবে, ফ্লগিং। অনলি করিগেন হ্যাজ চুজেন ফ্লগিং। এর মধ্যে একজন সে বলল যে না, আমি এক্সপালশন নিব না, আই প্রিফার ফ্লগিং। চয়েস। অন্যরা তাকে প্রশংসা করে যে না ঠিক আছে, এক্সপালশনের প্রয়োজন নাই, দুষ্টুমি করেছে, ছোট শাস্তি দিয়েই পার পেয়ে যাক। A boy named Fleming adds that Mr. Gleason will not flog Corrigan hard. সে বলল যে এই যে মিস্টার গ্লিসন যে ওদেরকে শাস্তি দেবে, মিস্টার গ্লিসন will not flog Corrigan hard. সে বলছে খুব বেশি জোরে মারবে না, because it will look bad if he did. বুঝলেন না, কত আর জোরে মারবে, আস্তে আস্তে মারবে। Later, Stephen thinks about Mr. Gleason. এই মিস্টার গ্লিসনকে নিয়ে আবার স্টিফেন চিন্তা করতে থাকে। He agrees that Gleason will not flog Corrigan hard, but he silently disagrees with Fleming's judgment. এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্টিফেন ডেডালাসের থট প্রসেস কাজ করছে। যদি ওকে শাস্তি দিবে, করিগেন নামে একজন সে কিন্তু অপরাধ করেছে, করিগেন স্টোল ওয়াইন, চার্চ ওয়াইন, সেটার শাস্তি স্বরূপ মিস্টার গ্লিসন নামে একজন শাস্তি দেবে। মিস্টার গ্লিসন কেন ওকে আস্তে আস্তে বেতের বাড়ি দিবে তার কারণ হিসেবে সবাই বলছে যে ইট উড লুক ব্যাড ইফ হি ডিড। কিন্তু এই বিষয়ে স্টিফেন ডেডালাস অন্য কিছু ভাবছে। সে বলছে মিস্টার গ্লিসন উইল বি মার্সিফুল, but not for the sake of appearances. He will be merciful because he is a kind man. মিস্টার গ্লিসন কেন করিগেনকে জোরে জোরে বেত দিয়ে আঘাত করবে না, কেন বেতের বাড়িটা কেন জোরে জোরে দেবে না? অন্য বাচ্চারা বলছে যে দিলে এটা খারাপ দেখায়, কিন্তু স্টিফেন ডেডালাস বলছে মিস্টার গ্লিসন will be merciful because he is a kind man, not for the sake of appearances. মানে এখানে এইটুকু থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এইটুকু থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্য 8-10টা বাচ্চার চাইতে স্টিফেনের থিঙ্কিং প্রসেস কিন্তু অনেক বেশি ম্যাচিউরড। সে অন্যান্য তার একই বয়সী বাচ্চাদের চাইতে তার চিন্তা ভাবনার, অন্যরা যেমন একটা লেভেলের পর কিন্তু আর ভাবতে পারছে না, কিন্তু স্টিফেন সে আরো গভীরভাবে চিন্তা করছে। মানে অন্যদের চাইতে তার চিন্তা ভাবনা অনেক ম্যাচিউরড, অনেক অ্যাডভান্স লেভেলের। স্টিফেন ইজ মোর থিঙ্কার, তার চিন্তা ভাবনা অন্যদের থেকে অনেক বেশি ম্যাচিউরড অ্যান্ড অ্যাডভান্সড। We see Stephen and the boys in Latin class. এরপর আমরা চলে যাচ্ছি ল্যাটিন ক্লাস। ল্যাটিন ল্যাঙ্গুয়েজ তখনও অনেক জনপ্রিয়, অনেক একটা ফর্মাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
তখন এটা অনেক স্কুলেই এটা, মানে মোটামুটি সব স্কুলেই ল্যাটিন ভাষা শেখানো হতো, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। ইন এ ল্যাটিন ক্লাস, স্টিফেন অ্যান্ড বয়েজ, which is headed by the intimidating Father Arnold. ল্যাটিন ক্লাসটা কে নিচ্ছিল? নিচ্ছিল ফাদার আর্নল্ড। যখন ক্লাস চলছে, অনেক সময় ওদের দেশে যখন ক্লাস চলতে থাকে তখন অন্য আরেকজন টিচার ক্লাস কেমন চলছে সেটা দেখার জন্য ইন্সপেকশনে আসে। ক্লাস চলছে যদিও, ফাদার আর্নল্ড ক্লাস নিচ্ছেন, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ক্লাস, তখন আরেকজন ইনফেমাস, কুখ্যাত একজন টিচার কে সে? দ্য ফ্রাইটেনিং ফাদার ডোলান এন্টার্স। এমন একজন কুখ্যাত টিচার ঢুকছে যাকে সব বাচ্চারা ভয় পায়। কুখ্যাত, ইনফেমাস, ফ্রাইটেনিং, দুষ্ট ছেলেদেরকে ধরে ধরে পিটায়। ফাদার ডোলান, দ্য ফ্রাইটেনিং ফাদার ডোলান এন্টার্স। এই ডোলান হচ্ছে ছোটখাটো ইস্যু, ছোটখাটো উচিলা ধরে ছোট বাচ্চাদেরকে শাস্তি দেয়, জোরে জোরে পিটায়। The frightening Father Dolan enters, seeking out boys to punish as examples for the rest of the class. দু একটা বাচ্চাকে সে টার্গেট করে, বেদম পিটায়, প্রচুর পিটায়, কঠিন শাস্তি দেয় যাতে অন্য বাচ্চারা ভয় পায়। মানে একটা উদাহরণ, একটা এক্সাম্পল সৃষ্টি করার জন্য সে দু একজনকে প্রচন্ড শাস্তি দেয়। স্টিফেন ইজ নট ডুইং এনি ওয়ার্ক। স্টিফেন কোনো ক্লাস ওয়ার্ক করছে না। আমাদের মূল চরিত্র, উপন্যাসের মূল চরিত্র স্টিফেন ডেডালাস ইজ নট ডুইং এনি ওয়ার্ক, সে কিছুই করছে না, সে চুপচাপ বসে আছে, কোনো ক্লাস ওয়ার্ক করছে না। কেন করছে না? বিকজ হিজ গ্লাসেস হ্যাভ বিন ব্রোকেন, কারণ তার চশমার কাঁচ ভেঙে গেছে, চশমা ছাড়া সে দেখতে পায় না, চশমার গ্লাস ভেঙে গেছে, এই জন্য সে ক্লাস ওয়ার্ক করতে পারছে না। এতে তো স্টিফেনের কোনো দোষ নাই, স্টিফেনের চশমার গ্লাস ভেঙে গেছে, এই জন্য স্টিফেন কোনো ক্লাস ওয়ার্ক করছে না। কিন্তু স্টিফেনের ব্যাড লাক, কারণ ওই দিনই ফাদার ডোলন ইন্সপেকশনে। When Father Dolan sees him, আমাদের কুখ্যাত ফাদার ডোলন, যার শখ হচ্ছে বাচ্চাদেরকে পিটানো, সেই ডোলন যখন দেখে যে স্টিফেন কোনো কাজ না করে চুপচাপ বসে আছে, তখন তাকে জিজ্ঞেস করে যে ওয়াই আর ইউ নট ডুইং এনি ক্লাস ওয়ার্ক, তুমি কেন কিছু করছো না? তখন স্টিফেন এক্সপ্লেইনস দ্যাট হিজ গ্লাসেস আর ব্রোকেন। তখন স্টিফেন বলে যে আমার চশমার গ্লাস ভেঙে গেছে। But Father Dolan accuses him of having broken them on purpose. তখন ডোলন করে ভেঙেছো, ইচ্ছা করে ভেঙেছো যাতে কোনো ক্লাস ওয়ার্ক না করতে হয়। Father Dolan accused Stephen of having broken those on purpose. ডোলনের কথা হচ্ছে স্টিফেন করতে হয়, এই 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 বলে সে ওকে হাতে বেত দিয়ে পিটায়। He paddles Stephen's hand. প্যাডল আপনারা যদি গুগলে সার্চ দেন তখন দেখবেন একটা ব্যাটের মতো, একটা স্পেশাল ব্যাট। এই ব্যাট দিয়ে আমাদের আমাদের দেশে তো বেত দিয়ে পিটায় চিকন, ওদের দেশেও একটা ব্যাট আছে, ওই ব্যাট দিয়ে ওকে প্যাডল করে ওর হাতের মধ্যে জোরে জোরে, প্রচন্ড ব্যথা পাওয়া যায়। এখন স্টিফেন তো ইচ্ছা করে এটা করেনি, তাই না? স্টিফেন ইজ হিউমিলিয়েটেড বাই দ্য পানিশমেন্ট। স্টিফেন এটা এটা প্রচন্ড সে অপমানিত হয়। Stephen is humiliated by the punishment and angry about this injustice. স্টিফেন বলে এটা তো অন্যায়, মানে সে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না যে স্টিফেনের চশমা ভেঙে গেছে, এই জন্য সে ক্লাস করতে পারলো না। অথচ ফাদার ডোলন এসে বলছে যে ইউ ব্রোক ইট অন পারপাস, তুমি ইচ্ছা করে চশমা ভেঙেছো, এবং সেই অ্যাকিউজেশনে ওকে শাস্তি দেওয়া হলো। স্টিফেন তো এমনিতে অনেক সেন্সিটিভ, এখন বিনা কারণে বিনা দোষে স্টিফেন যখন শাস্তি পেল, সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। Stephen is humiliated by the punishment and angry about this injustice. After class, his friends encourage him to go complain to the rector.
তার অন্যান্য ক্লাসে যারা আছে তারা স্টিফেনকে, ততদিনে তো স্টিফেনের মোটামুটি একটা পজিশন হয়ে গেছে, এর আগে তো অতটা বেশি সবার কাছে অতটা বেশি কদর ছিল না, এখন কিন্তু মোটামুটি স্টিফেনের একটা পজিশন হয়ে গেছে। এই জন্য ওর ক্লাসের সবাই ওকে বলছে যে তুমি যাও ফাদার ডোলনের বিরুদ্ধে আমাদের যে হেড রেক্টর, হেড টিচার, তার কাছে গিয়ে নালিশ জানাও। স্টিফেন, অন্যরা তাকে এনকারেজ করলো যে যাও, ইট ইজ ইনজাস্টিস, আনফেয়ার, গো টু আওয়ার হেড টিচার এন্ড কমপ্লেইন। স্টিফেন থিংস হি মাইট, স্টিফেন ভাবলো যে না, এটা করা উচিত, কারণ ফাদার ডোলন যেটা করেছে ইট ইজ ইনজাস্টিস, আনফেয়ার, এটা অন্যায়, অন্যায় ভাবে ওকে শাস্তি দিয়েছে। বাট as he stays in during the recess and heads towards the rector's office, he is seized by terror. কিন্তু সে যখনই বিচার দিতে যাবে অমন সময় তার বেশ ভয় লাগা শুরু হলো, সে ভয় পাচ্ছে। he is seized by terror, সে ভয় পাচ্ছে। he passes through the intimidating corridors with their paintings of saints and finally musters the courage to knock on Father Conmy's door. সে অনেক চেষ্টা করে নিজেকে সাহস দিয়ে ফাদার কনমি হচ্ছে হেড টিচার, ক্লঙ্গোউড কলেজের হেড টিচার। হেডমাস্টার থাকে না, প্রিন্সিপাল থাকে, সেরকম ফাদার কনমিকে আমরা বলতে পারি প্রিন্সিপাল, রেক্টর, হেড। ফাদার কনমির কাছে সে গেল। নার্ভাসলি, ভয়ে ভয়ে, হি এক্সপ্লেইনস টু দ্য ফাদার হোয়াট হ্যাপেন্ড। মানে ভয়ে ভয়ে সে কনমিকে, ওদের যে হেড টিচার, প্রিন্সিপাল বলি আমরা, না রেক্টর ফাদার কনমির কাছে গিয়ে সে ফাদার ডোলনের নামে নালিশ জানালো, কমপ্লেইন করলো। ভয়ে ভয়ে, নার্ভাসলি, হি এক্সপ্লেইনস টু দ্য ফাদার হোয়াট হ্যাপেন্ড। ফাদার কনমি প্রমিসেস টু টক টু ফাদার ডোলন অ্যাবাউট ইট। কনমি, সে হচ্ছে খুবই বিচক্ষণ, সে বলল আচ্ছা ঠিক আছে, ফাদার ডোলনের সাথে আমি এই বিষয়ে আলাপ করব, and send Stephen on his way. এখন এখানে একটা ব্যাপার ঘটলো। ফাদার ডোলন, একটু আগে বলছিলাম যে সে একজন কুখ্যাত টিচার, সে ছেলেদেরকে অকারণে বিনা কারণে বেদ দিয়ে মারে। এখন সবাই ওকে ভয় পায়, ফাদার ডোলনকে মোটামুটি সবাই ভয় পায়, সব বাচ্চারাই ভয় পায়। এখন সেই ফাদার ডোলনের নামে বিচার দেয়, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা কিন্তু অনেক বড় সাহসের ব্যাপার। স্টিফেন কিন্তু বিচার দেওয়ার আগে কিন্তু সে যথেষ্ট ভয় পেয়ে যায়, কিন্তু সে তার ভয়কে জয় করে কিন্তু কনমির কাছে গিয়ে বিচারটা দেয়। মানে স্টিফেন যদি ভয় না পেত তাহলে কিন্তু এই বিষয়টা আমরা এত গুরুত্ব দিতাম না, কিন্তু স্টিফেন কিন্তু সে তার ভয়কে অতিক্রম করে সে কিন্তু বিচারটা দিয়েছে। স্টিফেন, সে যদি একেবারেই যদি ফিয়ারলেস হতো তাহলে কিন্তু এই জায়গায় আমরা গুরুত্ব দিতাম না। কেন গুরুত্ব দিচ্ছি? কারণ ও কিন্তু ভয় পাচ্ছে, স্টিফেন ডেডালাস কিন্তু সে ভয় পাচ্ছে, সে ভয়টাকে জয় করে, ভয়টাকে অতিক্রম করে সে কিন্তু ওই কুখ্যাত, ইনফেমাস, ফ্রাইটেনিং ফাদার ডোলনের নামে কিন্তু বিচার দিল রেক্টরের কাছে। এটা কেন স্পেশালি আমরা ট্রিট করছি? কারণ হচ্ছে স্টিফেন ডেডালাস, হি ওভারকেম হিজ ফিয়ার, সে তার ভয়কে জয় করছে, অতিক্রম করছে। কারা বেশি সাহসী? যারা ভয় পায় না তারা সাহসী, নাকি যারা ভয়কে জয় করে, ভয়কে অতিক্রম করে তারা বেশি সাহসী? হয়তো আমরা বলবো যে যারা ভয় পায় না তারাই সাহসী। না, যারা ভয় পায় না তারা ইদার স্টুপিড অর ফুল। ভয় তো আসবে, এটা আমাদের ফিয়ার, এটা একটা ন্যাচারাল ইমোশন, সবাই ভয় পায়, তারাই সাহসী যারা ভয়কে অতিক্রম করতে পারে, ভয়কে অতিক্রম করে ভয়কে জয় করতে পারে। স্টিভেন ডেডালাস, সে সিরিয়াসলি অ্যাফ্রেড, খুবই ভয় পাচ্ছে, কিন্তু সেই ভয়টাকে সে জয় করে, তার কতখানি সাহস, সেটার ভয়টাকে অতিক্রম করে সে ফাদার ডোলনের নামে বিচার দিচ্ছে। মানে এটা এতটাই বেশি বড় একটা ব্যাপার
এতটাই সিরিয়াস একটা ব্যাপার যে when Stephen goes out to the playground, বিচার দিয়ে যখন সে প্লেগ্রাউন্ড মাঠ দিয়ে যখন চলে আসছে, his friends surround him, তার ক্লাসমেটরা ফ্রেন্ডরা তাকে ঘিরে ধরে, eager for news, মানে কি 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 হয়েছে। তখন স্টিফেন ডেডালাস tells them what happened, কি ঘটেছে এটা সে ব্যাখ্যা করে বলল, and they hoist him up in the air। বিভিন্ন ম্যাচ জিতলে ওই বিজয়ীকে কাঁধে নিয়ে এরকম সবাই যেমন উল্লাস করে, স্টিফেন ডেডালাসকে তারা সবাই হোয়েস্ট করছে, ওই যে 3-4 জনে কাঁধে তুলে বাতাসে ছুড়ে দিচ্ছে। দে হোয়েস্ট হিম আপ ইন দ্য এয়ার ইয়েলিং আউট উইথ জয়। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা হচ্ছে তখনকার সিচুয়েশনে, তখনকার পার্সপেক্টিভে, তখনকার কনটেক্সটে ইট ওয়াজ এ গ্রেট ভিক্টরি। কার জন্য গ্রেট ভিক্টরি? স্টিফেন ডেডালাসের জন্য গ্রেট ভিক্টরি। হি টেলস হিম হোয়াট হ্যাপেন্স এন্ড দে হোয়েস্ট হিম আপ ইন দ্য এয়ার। মানে ফুটবল ক্রিকেট খেলায় জেতার পর ওই যার যে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয় বা যার জন্য জিতে তাকে যেমন ঘাড়ে তুলে এরকম বাতাসে ছুড়ে মারে না সবাই মিলে, সেই রকম অন্য তার ক্লাসমেটরা স্টিফেন ডেডালাসকে কাঁধে তুলে এরকম উপরে ছুড়ে দিচ্ছে। মানে এটা একটা গ্রেট ভিক্টরি ফর দেম, ইয়েলিং আউট উইথ জয়। দে থ্রো দেয়ার ক্যাপস ইন দ্য এয়ার, এটা হচ্ছে সিম্বল অফ রেসপেক্ট। এতটাই তারা খুশি, ফাদার ডোলনের বিরুদ্ধে বিচার দিয়ে তারা এতটাই খুশি, they throw their cap in the air and celebrate Stephen as if he were a hero। মজার ব্যাপার, আমরা গত 2 ক্লাসে আমরা স্টিফেন ডেডালাসের সাথে কিন্তু লর্ড জিমের তুলনা করেছি। জিম যেমন নিজেকে গল্পের বই পড়তে পড়তে নিজেকে হিরো মনে করত, আমাদের স্টিফেনও কিন্তু গল্পের বই পড়তে পড়তে নিজেকে হিরো মনে করত। কিন্তু এখন সে যে কারণে হিরো হিসেবে অ্যাপ্রেজড হচ্ছে, এটা কিন্তু টোটালি একটা আনকনভেনশনাল। মানে সে একজন খারাপ টিচারের নামে সে বিচার দিয়েছে। এটা কিন্তু ওই সিচুয়েশনে, ওই কনটেক্সটে একটা বিশাল অ্যাচিভমেন্ট। মানে স্টিফেন নিজেকে হিরো মনে করত, কল্পনা করত। স্টিফেনকে সবাই সেলিব্রেট করছে অ্যাজ ইফ হি ওয়ার এ হিরো, কিন্তু সে হিরোই কি কাজ করেছে? এমনি হয়তো মানে আমরা যদি অ্যাপারেন্টলি দেখি এটা ততটা সিরিয়াস ব্যাপার না যে একজন টিচারের নামে সে নালিশ করেছে, সে তো তেমন কিছু নাই, জাস্ট নালিশ করেছে। কিন্তু এই কাজটাই অনেক বড় একটা কাজ। মানে স্টিফেন ডেডালাসের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটা সময় স্টিফেন ডেডালাস ছিল আউটসাইডার্স, তাকে তার ক্লাসের অন্য কেউ অত বেশি গুরুত্ব দিত না, কিন্তু এখন সবাই স্টিফেন ডেডালাসকে বাহবা দিচ্ছে, রেসপেক্ট করছে, হিরো বলে অ্যাপ্রিসিয়েট করছে। এই যে ছোট্ট একটা ভিক্টরি, আ টাইনি ভিক্টরি, অ্যান অ্যাচিভমেন্ট, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। স্টিফেন ডেডালাসের কাছে এটা অনেক বড় একটা প্রাপ্তি। এরপর আপনাদের সুবিধার জন্য অ্যানালিসিস অফ চ্যাপ্টার 1 আছে, এটা আপনারা এখানে পড়লে দেখবেন, আপনার আগে একটু বুঝতে সুবিধা হবে। আমরা এখানে সেকেন্ড প্যারাগ্রাফে দেখেন কি লেখা আছে, এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, সেই আলোচনাগুলো এখানে স্পেশালি দেয়া আছে। এই যে প্রথম থেকেই দেখি, উই আর ফলোইং স্টিভেন থ্রু দ্য কোর্স অফ হিজ ফার্স্ট ইয়ার অ্যাট ক্লঙ্গোস। তার যে ফার্স্ট ইয়ার ক্লঙ্গোসুট কলেজ বোর্ডিং স্কুলে, তার প্রথম ইয়ারটা, ফার্স্ট ইয়ারটাকে আমরা ফলো করছি। ফাদার কনমিজ অফিস শেষে যখন সে ফাদার ডোলনের নামে বিচারটা দিচ্ছে, দিস ইজ হিজ স্মল ভিক্টরি। The opening condenses the journey Stephen takes in the novel as he moves forward his decision to become an artist। এই যে একটা সময় সে শিল্পী হওয়ার যে সিদ্ধান্ত নেয়, সেই লং জার্নির প্রথম স্টেপটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। We also are introduced to the major forces that shape Stephen। এই যে স্টিফেন বড় হচ্ছে, ম্যাচিউর করার পেছনে কাজ করছে আইরিশ ন্যাশনালিজম,
ক্যাথলিসিজম অ্যান্ড হিজ ইনক্রেডিবল সেন্সিটিভিটি, এটা কিন্তু আমরা আলোচনা করে আসছি। আইরিশ ন্যাশনালিজম যেটা আমরা বললাম, এই যে ফাদার পার্নেল রিলেটেড যে ঘটনাটা, আইরিশ ন্যাশনালিজম, ক্যাথলিসিজম যে রিলিজিয়ন, যেটা হচ্ছে তার ফাউন্ডেশন, ক্যাথলিসিজম অ্যান্ড হিজ ইনক্রেডিবল সেন্সিটিভিটি, এই ফোর্স গুলো সম্পর্কে আমরা অবগত হই যে কিভাবে এই তিনটা ফ্যাক্টর কাজ করছে ক্রমাগত ফর দ্য ম্যাচুরিটি অফ স্টিফেন ডেডালাস। We watch as Stephen gradually becomes more accepted by his classmates. প্রথম দিকে সে আউটসাইডার ছিল, তাকে কেউ গুরুত্ব দিত না। এখন আস্তে আস্তে স্টিফেন কিন্তু তার ক্লাসমেটদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, তার একটা পজিশন সে তৈরি করে নিচ্ছে। Although he will always remain something of an outsider. কিন্তু একটা জায়গায় সে ঠিকই সবার থেকে একটু আলাদা থাকবে, যদিও সে ধীরে ধীরে একটা পজিশন তৈরি করে নিচ্ছে, কিন্তু সে সবার মধ্যে থেকেও আলাদা। Certain events of this passage predict his future position as a reluctant leader. এই যে লাস্টের দিকে আমরা তাকে কিন্তু একজন রিল্যাক্টেন্ট লিডার হিসেবে পেয়েছি, মানে সবাই স্টিফেন ডেডালাসকে লিডার হিসেবে সিলেক্ট করে, স্টিফেন ডেডালাস ও লিডার হিসেবে তার দায়িত্ব পালন করে, কিন্তু তার মধ্যে একটা রিল্যাক্টেন্ট, একটা অনিচ্ছা কাজ করে, মানে সে অনিচ্ছাকৃত ভাবেই লিডারের দায়িত্ব পালন করছে। মানে অন্যরা চাচ্ছে স্টিফেন ডেডালাস লিডার হোক, কিন্তু সে নিজে চাচ্ছে না লিডার হতে, সে অনেকটা জোর করেই লিডারশিপ দায়িত্ব পালন করছে। Although initially শুরুর দিকে he is an easy target for bullies because of his sensitive nature, small size and social awkwardness. প্রথম দিকে সে তো চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না, এই জন্য দেখা যেত যে দুষ্ট ছেলেরা ওকে বিরক্ত করত, হ্যারাস করত। দ্যাট আর দ্য সিডস অফ আ ফর্মিডেবল পার্সোনালিটি। কিন্তু এর পরেও স্টিফেন ডেডালাসের মধ্যে আমরা যে পার্সোনালিটি দেখি, তার যে ব্যক্তিত্ব, ওই ছোট বয়সী তার যে ম্যাচুরিটি অন্য বাচ্চাদের চাইতে, এটা সত্যিই প্রশংসার দাবিদার। তার বয়সে অন্যান্য বাচ্চাদের চাইতে সে অনেক বেশি ম্যাচিউরড। হি ইজ নট আ ওয়াইনার, সে কিন্তু মানসিকভাবে দুর্বল না, সে কিন্তু নট আ ওয়াইনার। ছোট বাচ্চারা যেমন থাকে, নানা বিষয়ে অভিযোগ করে, কোনো কিছু হয়তো সিরিয়াসলি নিতে চায় না, এত সেন্সিটিভ হওয়ার পরেও ডিসপাইট হিজ সেন্সিটিভিটি হি ইজ নট এ ওয়াইনার। সে কিন্তু কথায় কথায় বিচার দিচ্ছে না, কথায় কথায় অজুহাত দিচ্ছে না। When pushed into the cesspool by Wells, যেটা আমরা ক্লাসের শুরুতে দেখলাম, যখন ওকে ধাক্কা দিয়ে ময়লা পানিতে ফেলে দেয়, নর্দমায় ফেলে দেয়, he remembers his father warning never to rattle on anyone. তার বাবা বলেছিল যে কাছের মানুষদের নামে, কারো নামে বিচার না দিতে। ওয়েলস তাকে ধাক্কা দিয়ে ময়লা পানিতে ফেলে দিল, এই জন্যই কিন্তু তার জ্বর হলো। সে কিন্তু চাইলেই বিচার দিতে পারতো, সে কিন্তু বিচার দেয়নি। এই যে সে বিচার দিল না, এটা কিন্তু তার মেন্টাল ম্যাচুরিটি, এটার একটা লক্ষণ। মানে তার সমবয়সী অন্যদের চাইতে সে কিন্তু অনেক বেশি থটফুল, অনেক বেশি ম্যাচিউরড। And he is tough enough to go to the rector and complain of. মানসিক শক্তি কতখানি বেশি যে সে ভয়ে ভয়ে রেক্টর, হেড টিচারের কাছে গিয়ে ফাদার ডোলানের নামে বিচার দেয়। এই যে সে কিন্তু একটা লিডারশিপের দায়িত্ব পালন করছে, সে নিজেও জানে না তার মানসিক শক্তি অন্যদের থেকে কতটা বেশি। Still, these moments of strength are এমনি এমনি হচ্ছে না। স্টিভেন কিন্তু যথেষ্ট স্ট্রাগল করছে, সে কিন্তু মনে মনে যথেষ্ট যুদ্ধ করছে। হি ইজ অ্যান এক্সট্রিমলি সেন্সিটিভ চাইল্ড, সে খুবই সেন্সিটিভ, খুবই ইন্ট্রোভার্ট, চাপা স্বভাবে। And his athletic incompetence makes him nervous and fearful. মানে তার ফিজিক্যাল ফিটনেস অতটা বেশি না, ছোট থেকে তার সাইজ ছোট, অতটা অ্যাথলেটিক না, শরীরে অতটা জোর নাই। মেক্স হিম নার্ভাস এন্ড ফিয়ারফুল, মানে
একই বয়সের অন্যান্য বাচ্চার থেকে সে সাইজে ছোট, হাত পা ছোট, দুর্বল, মানে দেখে মনে হয় না তার বয়স 6, মানে তার বয়সের তুলনায় তার ফিজিক্যাল গ্রোথ কম। ম্যাচুরিটিটা অন্য বাচ্চাদের থেকে সে অনেক বেশি ম্যাচিউরড, মানে মনের দিক থেকে সে তার সমবয়সী অন্য বাচ্চাদের থেকে ম্যাচিউরড ঠিকই, কিন্তু সে আবার অতটা ডেভেলপড না, তাকে অন্যদের থেকে অনেক বেশি ছোট মনে হয়, বাচ্চা মনে হয়। In all his interaction with other boys, he is practically silent. সে সবসময় চুপচাপ থাকতে পছন্দ করে, অতটা কথা বলে না। If he disagrees with other judgment, he keeps his thoughts to himself. এই একটু আগে আমরা দেখলাম যে অন্যরা যখন এক টিচারকে নিয়ে কমেন্ট করছিল, তখন সবার মুখের উপরে ও কিন্তু কিছু বলেনি। এই যে লাস্টের লাইনটা দেখেন, লিখে রাখেন, ইফ হি ডিসএগ্রিজ উইথ দেয়ার জাজমেন্ট, অন্যদের পপুলার জাজমেন্টের সাথে তার যদি কোনো মতবিরোধ থাকে, হি কিপস ইট থটস টু হিমসেলফ, সে অন্যদের সাথে মুখের উপর সেটা বলে দেয় না, বরং সেটা নিজের চিন্তা নিজের মধ্যেই রাখে। এই যে এই বিষয়টা কিন্তু আমাদের অনেকের মধ্যেই নাই। সবসময় কিন্তু মানুষের মুখের উপর কোনো কিছু বলে দেওয়া ঠিক না। মুখের উপর বলে দেওয়া এটা অনেক সময় ইম্যাচুরিটির লক্ষণ। অন্য 8-10টা সমবয়সী বাচ্চার চাইতে স্টিফেন ডেডলাস কতখানি ম্যাচিউরড, সেটা কিন্তু আমরা এই সেন্টেন্সটাতে বুঝতে পারছি যে অন্যদের সাথে সে তার যদি মতবিরোধ হয়, হি কিপস হিজ থটস টু হিমসেলফ, নিজের মধ্যেই রাখে। তার মানে এই না যে অন্যদেরটা সে মেনে নেয়, এটা তার নিজের মধ্যেই রাখে, নিজের মনের মধ্যেই রাখে। হি কিপস হিজ থটস টু হিমসেলফ। দিস ইজ a great signal of his mental maturity. অন্য বাচ্চাদের চাইতে তুলনামূলকভাবে কতটা ইমোশনালি এন্ড সাইকোলজিক্যালি ম্যাচিউর তা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। Two major themes are Catholicism and Irish nationalism. সেই ক্রিসমাস ডিনারে কিন্তু এই নিয়ে ঝগড়া। Irish nationalism. We see that Stephen is a very devout child. একদম শুরু থেকে আমরা দেখতে পাই 6 বছর বয়সে সে অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি সিরিয়াসলি রিলিজিয়াস। Devout child, fearful of hell and enraptured by হয় পরকালের শাস্তি ভয় তার মধ্যে অন্যদের থেকে একটু বেশি অ্যাবনর্মাল। মানে 6 বছরের একটা বাচ্চা, অন্য বাচ্চাগুলো কিন্তু তাদের মধ্যে নরকের চিন্তা, হেল পানিশমেন্টের চিন্তা কিন্তু ওরকম সিরিয়াসলি আসে না, যতটা আমরা স্টিফেন ডেডালাসের মধ্যে পাই। এবং সে যতটা ভার্জিন, তার চাইল্ডহুড লাভ, মানে তার রিলিজিয়ন, অ্যাডোরেশন, এক্সলটেশন এমন এক হাই লেভেলে চলে যায় যেটা রিলেশনশিপ উইথ রিলিজিয়ন, কিন্তু তার শুরুর দিকে ধর্মের প্রতি তার যে অনুরাগ ছিল, আকর্ষণটা ছিল, এই রিলেশনশিপটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে। এন্ড দ্য ডিফিকাল্টিজ আর ফোরশ্যাডোড হিয়ার। এবং এখানে সেই যে ক্ল্যাশটা কিন্তু আসছে, মানে সে যখন ভার্জিন ম্যারির কথা চিন্তা করছে, মানে যদি এটা কিন্তু খুবই সিরিয়াস একটা রিলিজিয়াস সিম্বল, ভার্জিন ম্যারি খ্রিস্টিয়ানদের কাছে। সে ভার্জিন ম্যারির কথা চিন্তা করতে গিয়ে কিন্তু তার কিন্তু আইলিনের কথা মনে আসছে, তার কিন্তু চাইল্ডহুড লাভের কথা। আমরা দেখতে পাচ্ছি যে তার পার্সোনাল লাইফ চয়েসের সাথে will be a conflict, a serious conflict between his personal lifestyle and religion. The argument at Christmas reminds us the Ireland is a conflicted land. আয়ারল্যান্ডের তখনকার রাজনৈতিক পরিস্থিতি কতটা অস্থিতিশীল ছিল, কতটা অস্থির ছিল, সেটা কিন্তু আমরা ক্রিসমাস ডিনার টেবিল থেকে লক্ষ্য করছি। যে হওয়ার কথা ছিল আনন্দের একটা উপলক্ষ,
It was supposed to be a very happy occasion. Argument happened. এই যে আর্গুমেন্টটা, it reminds that Ireland আমরা এখান থেকে বুঝতে পারি, মানে ক্রিসমাস ডিনার টেবিলে এই একটা সিম্বল আমরা বলতে পারি, একটা ওখানে বিটার সিচুয়েশন ছিল, সেটা কিন্তু আমরা এই ক্রিসমাস ডিনার টেবিল থেকেই দেখতে পাই। And here we see here as she has lost one of her great heroes. আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী যারা ছিলেন তাদের মধ্যে একজন বিপ্লবী নেতা ছিলেন চার্লস পার্নেল। আমাদের ৭১-এর স্বাধীনতা মুজিবুর রহমান, আমাদের কাছে শেখ মুজিবুর রহমান যেমন ছিলেন, এখনো পর্যন্ত আছেন, আইরিশ ন্যাশনালিজমে চার্লস পার্নেল ঠিক তেমন একজন ব্যক্তি। চার্লস পার্নেলের মৃত্যু এটা আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য বিশাল এক ক্ষতি। ক্যাথলিসিজম ইজ পার্ট অফ আয়ারল্যান্ডস ন্যাশনাল আইডেন্টিটি। আয়ারল্যান্ডের যে জাতীয়তাবাদী যে তার যে পরিচয়, আয়ারল্যান্ডের অস্তিত্বের সাথে ক্যাথলিসিজম কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাট দ্য আর্গুমেন্ট shows that with the Irish longing for liberty, কিন্তু আইরিশরা যে স্বাধীনতা চাচ্ছে, ব্রিটেনদের হাত থেকে, ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের হাত থেকে যে স্বাধীনতা চাচ্ছে, সেটা কিন্তু চার্চ সবসময় সমর্থন করেনি। আমাদের ইসলামী নেতা গোষ্ঠীদের মধ্যে বিরাট একটা অংশ যেমন ৭১-এ বিরোধিতা করেছিল, বিশেষ করে জামায়াতে ইসলামী। তখনকার জামায়াতে ইসলামীর অধিকাংশ নেতাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিলেন। একইভাবে আপনারা অনেকটা একইভাবেই চিন্তা করেন, আয়ারল্যান্ডের যে স্বাধীনতা, আইরিশ লঙ্গিং, আকাঙ্ক্ষা, এর বিরুদ্ধে অনেক সময় আমরা ক্যাথলিক চার্চকে পেয়েছি। মানে ওই সময়ে রিলিজিয়ন অ্যান্ড ক্যাথলিক এই দুটো প্রায় অপোজিট পজিশনে ছিল। ইফ ইউ আর এ ক্যাথলিক, ইউ আর সাপোজ টু বি এগেইনস্ট আইরিশ লিবার্টি, স্বাধীনতার বিরুদ্ধে। ক্যাথলিসিজমে বিশ্বাসী হওয়া মানেই তখনকার ন্যাশনালিজমের বিরুদ্ধে, আবার ন্যাশনালিজমের পক্ষে যাওয়া মানেই হচ্ছে ক্যাথলিসিজমের বিরুদ্ধে যাওয়া। ও এই যে ক্যাথলিসিজম, ইট ওয়াজ নট কম্প্যাটিবল উইথ স্টিফেন্স বেসিক ক্যারেক্টার। স্টিফেনের যে ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স, তার যে বৈশিষ্ট্য, নিজস্ব বৈশিষ্ট্য, তার সাথে কিন্তু ক্যাথলিসিজম যায় না। এই যে শুরুতেই সে বলেছিল বড় হয়ে সে আইল্যান্ডকে বিয়ে করবে, এটা শোনার পর কিন্তু দান্তে রেগে যায়, কারণ দান্তে ছিল ফ্যানাটিক্যালি ক্যাথলিক, সে প্রটেস্ট্যান্টদের দেখতে পারে না। যখন স্টিফেন ডেডালাস ঘোষণা করলো যে সে বড় হয়ে আইল্যান্ডকে বিয়ে করবে, এতে কিন্তু দান্তে রেগে যাচ্ছে। দান্তে's fury over his friendship with Eileen is against the very core of Stephen's sensitive nature. স্টিফেনের কাছে এটা আনফেয়ার মনে হয় যে স্টিফেন চাইলেই আইলিনের সাথে ফ্রেন্ডশিপ পর্যন্ত করতে পারছে না। কেন? কারণ স্টিফেনরা হচ্ছে ক্যাথলিক, আইলিনরা হচ্ছে প্রটেস্ট্যান্ট। এই যে ধর্মের বিভেদ, যদিও দে আর ফ্রম সেম রিলিজিয়ন, কিন্তু আইলিনরা প্রটেস্ট্যান্ট, ওরা হচ্ছে ক্যাথলিক, এই জন্য ওরা মেলামেশা করতে পারছে না। স্টিফেন ইজ নট অ্যালাউড টু বি ফ্রেন্ড উইথ প্রটেস্ট্যান্ট আইলিন। Later, he makes sense of Virgin Mary by remembering Eileen's hand and hair. পরে আইলিন যে একজন প্রটেস্ট্যান্ট, তাকে সে যখন স্মরণ করছে, তখন
Ironically, he relates to an icon of his faith by remembering the pretty features of young Protestant girl. এই যে ধর্মের সাথে তার যে সম্পর্কটা, তার জীবনের শুরুতে স্টেফেন ডেডালাস ওয়াজ ভেরি রিলিজিয়াস। সে সিরিয়াসলি রিলিজিয়াস হয় বলেই স্টিফেন ডেডালাস বুঝতে পারে যে ক্যাথলিক রিলিজিয়ন উইল ফেল টু গিভ হিম পিস, মনে সে শান্তি পাবে না। এই জন্যই কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো যে সে আস্তে আস্তে ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। সে ধর্মে বিশ্বাসী ছিল, সেসব ধর্ম ঠিকমতো পালন করার পরেই বুঝেছে যে এই ধর্ম তাকে শান্তি দিতে ব্যর্থ। উই সি স্টিফেন সেন্সিটিভিটি অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার আমরা দেখতে পাই স্টিফেনের যে সেন্সিটিভিটি অন্য সব 8-10টা বাচ্চার থেকে ওর সেন্স। হি অবজার্ভ হিজ ওয়ার্ল্ড উইথ আইজ অফ এ পোয়েট, দৃষ্টিভঙ্গি থেকে পুরো পৃথিবীকে দেখতে চায়। Even in the naive and childlike way, he explains the things around him. সেরকম সরল ভাবে ইনোসেন্ট ওয়েতে তার চারপাশের পৃথিবীকে ব্যাখ্যা করতে থাকে যে ওর ভেতরটা কত বেশি ইনোসেন্ট, এটা আমরা বুঝতে পারি। He shows intellectual grace and imagination. একই সাথে তার বলার ভাষায় we find intellectual grace and imagination, কল্পনা শক্তি, এবং তার intellectual maturity আমরা কিন্তু তার এই বক্তব্যের মধ্যে পাই। আমরা তো সবসময় বেশিরভাগ সময় আমরা we are inside mind of Stephen Dedalus, তার মনটা গ্রো করছে। আমরা কিন্তু একদম সরাসরি দেখতে পাচ্ছি তার মেন্টালিটি, তার ইন্টেলেকচুয়ালিটি, ইমোশনাল প্রোগ্রেস আমরা কিন্তু একদম সরাসরি দেখতে পাচ্ছি। বড় হচ্ছে, তার চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে। He also is already an observer of men, সে সবকিছু খুব মনোযোগ দিয়ে খেয়াল করে। He is an observer of men. Note that he alone is generous and sensitive enough to see the real reason why Mr. Gleason will not flog Corrigan hard. ওই যে একটু আগে বললাম সে কেন করিগেন নামক এই দুষ্ট ছেলেটাকে জোরে জোরে মারবে না। অন্যরা সবার চিন্তা ভাবনা যে মারলে এটা কেমন দেখা যায়, এটা সম্ভবত এই জন্য পেটাবে না। কিন্তু একমাত্র স্টিফেন ডেডালাস ওয়াজ ওয়াইজ এনাফ টু ফাইন্ড দ্যাট মিস্টার গ্লিসন ইজ রিয়েলি এ কাইন্ড পারসন। যেহেতু সে সত্যি সত্যি খুব দয়ালু, এই জন্য সে করিগেনকে আঘাত করবে না। এই যে মেন্টাল ম্যাচুরিটি, কতটা অ্যাডভান্স লেভেলের তার চিন্তা ভাবনা। ওইটুকু বয়সে 6-7 বছরের একটা ছেলে সে এত গভীরভাবে কিভাবে চিন্তা করে। There are many moments like this. উদাহরণ আছে, as we see how different Stephen is from the other boys in the way he sees the world. মানে তার বয়সের 8-10টা ছেলের চাইতে স্টিফেন কতখানি ম্যাচিউরড তা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। যদিও 8-10টা ছেলের চাইতে সে ফিজিক্যালি উইক, তার বয়সে অন্যান্য ছেলেদের চাইতে তাকে কিন্তু দুর্বল, ছোট মনে হয়, রোগা মনে হয়, কিন্তু মেন্টালিটির দিক থেকে, ইন্টেলেকচুয়ালিটির দিক থেকে সে কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড। এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকে আমরা চ্যাপ্টার 1 এর ডিটেইলে যাওয়ার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করবেন টেক্সটে যাওয়ার জন্য। টেক্সটে আমরা যতটুকু পারি টাচ করেছি। টেক্সটে আপনারা গেলে আপনারা আরো বেশি বুঝতে পারবেন। এখন আমি আরো কিছুক্ষণ আছি, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আজকের এই চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা, তাহলে জিজ্ঞেস করতে পারেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1এই আমরা আলোচনা করলাম। গত ক্লাসে আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেসটা নিয়ে ডিটেইল আলোচনা করেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনে নেবেন। স্ট্রিম অফ কনসিয়াসনেস লেকচার 11-এ। আজকে আমরা সেটার কন্টিনিউয়েশনে
We are in detail depth of chapter 1 এবং এখানে আমাদের যে মূল চরিত্র স্টিফেন ডেডালাস তার জীবনের শুরুর অংশটা যখন তার বয়স 6 থেকে 9 এই জায়গায় আমরা ফোকাস করছি। 6-7 বছরের একটা ছেলে, তার মনের মধ্যে আমরা ঢুকে তাকে বোঝার চেষ্টা করছি কিভাবে সে বড় হচ্ছে, ম্যাচিওর্ড হচ্ছে, সে কোন কোন দিক থেকে 8-10টা ছেলের চাইতে আলাদা, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। আলটিমেটলি থ্রু আউট দ্য ফলোইং ক্লাসেস, আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা বোঝার চেষ্টা করব এই স্টিফেন ডেডলাস মানুষটা আসলে কেমন, স্টিফেন ডেডলাস ছেলেটা কেমন, আজকে আমরা বোঝার চেষ্টা করলাম। ধীরে ধীরে আমাদের স্টিফেন ডেডলাস বড় হবে, আমরা তাকে বোঝার চেষ্টা করব। স্টিফেন ডেডলাস ইজ রিপ্রেজেন্টেটিভ অফ জেমস জয়েস। আমরা যদি স্টিফেন ডেডলাসকে চিনতে পারি তাহলে আমরা জেমস জয়েসকেও চিনতে পারবো। আমরা চেনার চেষ্টা করছি। আমরা যদি স্টিফেন ডেডালাসকে চিনতে পারি আমরা অনেকাংশে নিজেদেরকে চিনতে পারবো। সেই যে সেলফ ডিসকভারি, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, আমরা সেই পথেই যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরকেই জানার চেষ্টা করছি। তাহলে আমরা স্টিফেন ডেডালাসকে জানার চেষ্টা করছি সে কেমন। স্টিফেন ডেডালাসকে জানতে জানতে আমরা জেমস জয়েস, আমাদের যে নভেলিস্ট, তাকে বোঝার চেষ্টা করছি। জেমস জয়েস, স্টিফেন ডেডালাস, এদেরকে চিনতে চিনতে আমরা নিজেদেরকেও চিনতে পারবো। আমাদের মনের অনেক জটিলতা হয়তো আমাদের সামনে পরিষ্কার হবে। আমরা আরো সহজভাবে, আরো প্রপার ওয়েতে আমরা চিন্তা ভাবনা করতে পারবো। আমাদের চিন্তা ভাবনার পদ্ধতিকে আমরা একটু ডিসিপ্লিনড ওয়েতে আনতে পারবো। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যদি আমরা আমাদের চিন্তা ভাবনাকে ডিসিপ্লিনের মধ্যে আনতে পারি, if it is possible to bring our thought process in a discipline, তাহলে দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন। You will be at peace, আপনারা শান্তি পাবেন। এই যে আমরা আমাদের অস্থিরতা, আমাদের যে অশান্তি, এর মূলে আছে এই যে আমাদের চিন্তা ভাবনার পদ্ধতি। আমরা এত এলোমেলো চিন্তা করি যে আমরা মানসিকভাবে অস্থির হয়ে যাই, শারীরিকভাবে একই সাথে দুর্বল হয়ে যাই। কিন্তু আমরা যদি আমাদের চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারি, ইফ উই ক্যান ডিসিপ্লিন আওয়ার থট প্রসেস, তাহলে কিন্তু ইট উইল বি ইজিয়ার ফর আস টু বি অ্যাট পিস। আমাদের কিন্তু মানসিক শান্তি নিয়ে আসা কিন্তু সহজ হবে। আমরা চেষ্টা করছি ভালো থাকার। আলটিমেটলি লিটারেচার আমরা কেন পড়ি? একটু ভালো থাকার জন্য। লিটারেচার পড়লে আমরা চরিত্রগুলো জানবো, চরিত্রগুলো জানতে জানতে আমরা নিজেদেরকে জানবো, আমরা আরেকটু ভালো থাকবো, আমরা নিজেরাও ভালো থাকবো মেন্টালি, আমরা অন্যদেরকেও ভালো রাখতে পারবো। বাট রিটার্ন টু আওয়ার মাইন্ড, এই যে আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেস পড়ছি, আমরা দেখছি আমাদের মাথার মধ্যে কত এলোমেলো চিন্তা ঘুরতে থাকে, আমরা কিন্তু তখন কন্ট্রোল করতে পারবো। উই উইল বি এবল টু ডিসিপ্লিন আওয়ার থট প্রসেস। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আজকে যেভাবে গেলাম এইভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ যেতে থাকবো ডিটেইলে। শুধুমাত্র কাহিনী বোঝা কিন্তু আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলফ, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, সেলফ রিয়েলাইজেশন। আপনি যখন নিজেকে বুঝতে পারবেন, আপনার চিন্তা ভাবনার পদ্ধতি, আপনার নিজেকে চিনতে পারবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা পরিশুদ্ধি আসবে। You will not find success in your life, but you will also be happy. আপনি ভালো থাকবেন। আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি, সবকিছু আমরা কানেক্ট করব। We will try to connect each and everything. We will try to be happy. We will try to know ourselves. আমরা আমাদেরকে চেনার চেষ্টা করব। আপনাদের অনেকের হয়তো ক্লাস শুরু হয়ে যাবে। অল দ্য বেস্ট। আপনাদের মিড টার্মের খাতা দেখা শুরু হয়নি এখনো, মিড টার্মের খাতা দেখা হবে। আপনাদের মিনিমাম 1 উইক ধরে রাখেন, 1 সপ্তাহ পরে হয়তো আপনারা কেউ কেউ পাবেন। 1 সপ্তাহ পরে আমি ট্রাই করব আপনাদের মিড টার্মের ইয়াটা দেওয়ার জন্য। আপনারা ভালো থাকেন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।